আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অ্যাকচুয়ালি যেই সেশনগুলো নিব, সেশনগুলো খুবই অ্যাডভান্স লেভেলের সেশন হবে। বিশেষ করে যারা মোটামুটি ডিবেট পারো এবং আরো ভালো ডিবেট করতে চাও তাদের জন্য মূলত এই সেশনগুলো। এবং আমি বিশ্বাস করি যে তোমরা যদি অ্যাকচুয়ালি এই সেশনগুলো করার পরে তোমরা যদি এটার উপরে আমল করো সোজা আলাপ, তাহলে কিছু উন্নতি হবে। আর যদি আমল না করে এটা জাস্ট শুই না ও খুব ভালো লাগছে, ক্লাস করছে, মজা লাগছে, ভাই বলছে অনেক সুন্দর হয়েছে, তারপরে তোমরা এটাতে প্র্যাকটিস না করো, তাহলে তোমাদের কোনো ইমপ্রুভমেন্ট আসলে পাওয়া যাবে না। ঠিক আছে, আমার উদ্দেশ্য থাকবে ডিবেটের প্রত্যেকটা ছোট্ট ছোট্ট নুয়ান্সের জায়গায় কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেইটা নিয়ে ফোকাস করা। প্রথমে বড় বড় সেক্টরগুলো আমি ধরবো, যে বড় বড় সেক্টরগুলোতে তুমি কিভাবে জিনিসগুলোকে নিয়ে কাজ করতে পারো। যেহেতু আমাদের কাছে সময় অনেক কম, আমরা হয়তো বা নেক্সট 6-7 দিনের মধ্যে যতগুলো সেশন আমরা নিতে পারি আমরা নেওয়ার চেষ্টা করব। এই 8-10 ঘন্টার মধ্যে যতখানি আসলে মেজর মেজর বিষয় যেটা আসলে না জানলেই না, সেটা নিয়ে আমরা কথা বলবো। এইটা শেষ হয়ে গেলে আমরা এটার আরো ভিতরে যাব। ঠিক আছে, এক ডিবেটের উপরে 10 ঘন্টা ক্লাস নেওয়া সম্ভব, 100 ঘন্টা ক্লাস নেওয়া সম্ভব, 1000 ঘন্টার ক্লাস নেওয়া সম্ভব শুধুমাত্র। এবং তুমি যদি 1000 ঘন্টার ক্লাস আমি নেই, প্রত্যেকটা নতুন টপিকই হবে, এমন না যে তুমি নতুন কিছু শিখবা না, কোনো জিনিসের রিপিটেশন হবে, ব্যাপারটা এরকম না। এটা অনেক ডিপ, মানে এটার ভিতরে তুমি যাইতেই থাকতে পারো, এনলেস লুপ। ঠিক আছে, এখন তোমরা কতটুকু শিখতে চাও এটা তোমাদের উপরে। আমি একটা জায়গা পর্যন্ত শিখাই, তোমাদের উপরে ছাইড়া দিব, তারপরে তোমাদেরকে ওই জার্নিতে নিজে থেকে শিখতে হবে। তুমি যদি নিজে থেকে শিখতে না পারো, আলটিমেটলি এই জার্নিটা ব্যর্থ। কারণ স্পুন ফিডিং করে ভার্সিটির মতো নোট দিয়ে তোমাদেরকে পড়ায় আসলে আমি ডিবেটার তৈরি করতে পারবো না। আমি কি বলবো, নিউজ রিপ্রেজেন্টেটিভ তৈরি করতে পারি, ডিবেটার তৈরি হবে না। ঠিক আছে, এবং তোমাদেরকে স্পুন ফিডিং করে নলেজ কোনোদিন শেখানো যায়। ঠিক আছে, প্রথমে আমরা যখন যে কোনো প্রকার ডিবেট নিয়ে অ্যাপ্রোচ করব, ডিবেটের সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে মোশন ডিমান্ড রিড করা বা মোশনটাকে রিড করা। তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা ডিবেটটা আসলে ভালো করতে পারো না, তার মেইন কারণ হচ্ছে তোমরা মোশন ডিমান্ড রিড করতে পারো না। মোশন ডিমান্ড রিড করতে না পারার কারণে ডিবেটটা ধরতে পারো না, ডিবেটে গভর্নমেন্ট কি বলা উচিত, অপোজিশন বলা কি উচিত। তখন আসলে কি হয়, ডিবেটটা একটু সাইড ট্র্যাকে চলে যায় এবং তোমরা টারশিয়ারি বিষয় নিয়ে বেশি বিতর্ক করো রাদার দেন ফোকাসিং অন দ্য মেইন আইটেম। ঠিক আছে, তো তোমাদের মেইন উদ্দেশ্য হওয়া উচিত যে আমি কিভাবে মেইন জায়গায় ফোকাস করতে পারি। বুঝতে পারতেছো কিনা? তার জন্য তোমার মোশন ডিমান্ডটা বোঝা খুব ইম্পর্টেন্ট। মোশন ডিমান্ড বোঝার সবচেয়ে প্রাইমারি কাজ হচ্ছে মোশনটাকে খুব ভালো করে পড়া এবং কিওয়ার্ড আইডেন্টিফাই করা। এটা আমি তোমাদেরকে আগেও বলছি। ঠিক আছে, তাহলে আমরা একটা উদাহরণ নিব, উদাহরণ নিয়ে সেইখানকার কিওয়ার্ড আইডেন্টিফিকেশনটা করব, সেখান থেকে আসলে আমরা মোশন ডিমান্ড বোঝা ট্রাই করব। এবং পরবর্তীতে আমরা এটা দেখার চেষ্টা করবো যে আমরা যদি ফার্দার মোশন ডিমান্ড বোঝার জন্য যে ডেভেলপমেন্ট দরকার, এখানে আমরা কি কি করতে পারি যাতে আমার পার্সোনাল উন্নতি হয় মোশন ধরার ক্ষেত্রে। ঠিক আছে, তো কেটে দিলাম, কল আসছে। আচ্ছা, একটা মোশন আমি ভালো করে পড়ি, তোমরা শোনো। এই সংসদ উন্নয়নশীল দেশ হিসেবে পরিবেশের জন্য দীর্ঘ ও স্বল্প মেয়াদী ক্ষতিকর উন্নয়ন প্রকল্পগুলোকে অনুমোদন দিবে। ঠিক আছে, যেহেতু এটা অ্যাডভান্স ক্লাস, আমি এখন এটা নিয়ে কথা বলবো না এটা প্রিন্সিপাল মোশন না পলিসি মোশন, এটা তোমাদেরকে বলতে হবে। আমি মোশনটা আবার বলি, তোমরা বলবে এটা প্রিন্সিপাল মোশন না পলিসি মোশন। ওকে, এই সংসদ উন্নয়নশীল দেশ হিসেবে পরিবেশের জন্য দীর্ঘ ও স্বল্প মেয়াদী ক্ষতিকর উন্নয়ন প্রকল্পগুলোকে অনুমোদন দিবে। কি মোশন এটা, পলিসি না প্রিন্সিপাল? পলিসি। গুড, তোমরা এটা বুঝতে পারছো। তাহলে দেখো, আমি বলতেছিলাম কিওয়ার্ড, তাই না? তাহলে কিওয়ার্ড এই ডিবেটে কি কি? প্রথম কিওয়ার্ড হচ্ছে উন্নয়নশীল দেশ, তাই না? উন্নয়নশীল দেশ, এটা হচ্ছে প্রথম কিওয়ার্ড। সেকেন্ড কিওয়ার্ড হচ্ছে কি, পরিবেশের জন্য। থার্ড কিওয়ার্ড হচ্ছে দীর্ঘ ও স্বল্প মেয়াদী ক্ষতিকর। বুঝো কিন্তু, দীর্ঘ ও স্বল্প মেয়াদী। 4 নম্বর ব্যাপারটা কি, ক্ষতিকর। এরপরে কি থাকে, অনুমোদন দিবে। বুঝতেছো, উন্নয়নশীল দেশ, পরিবেশের জন্য দীর্ঘ স্বল্প মেয়াদী কি কোন ধরনের প্রোগ্রাম বা প্রকল্প। হ্যাঁ, যে প্রকল্প, এটা লিখে রাখো, প্রকল্প এবং ক্ষতিকর, এবং সেটাকে অনুমোদন দিবে। এখন দেখো, তোমরা ডিবেটে যে ভুলগুলা করো, এটা একটা খুব সুন্দর মোশন ডিবেটের ভুল ধরার জন্য। তোমরা সবসময় যখন ডিবেট করার চেষ্টা করো, তোমরা এই 5টা কিওয়ার্ডকে সবসময় টাচ করো না। দেখা যায় কেউ উন্নয়নশীল বিশ্ব নিয়ে কথা বলছো, পরিবেশের জন্য কথা বলছো, দীর্ঘ নিয়ে কথা বলছো, অনুমোদন দিবে কথা বলছো, অ্যাকচুয়ালি ক্ষতিকরটা তোমরা মিস করছো।
এই ডিবেটে মোশন তৈরি করার সময় গভর্নমেন্টের ক্ষতিকর প্রকল্প মিস করার চান্সেস অনেক বেশি। বুঝা গেছে? অনেকে কি করতে পারো, শুধু দীর্ঘমেয়াদী ক্ষতিকর নিয়ে কথা বললা, স্বল্প মেয়াদীটা বাদ দিয়ে দিলা। অনেকে শুধু স্বল্প মেয়াদী কথা বললা, দীর্ঘমেয়াদী কথা বললা না। অনেকে এমন প্রকল্প নিয়ে কথা বললা যেটা পরিবেশের সাথে ডিরেক্টলি রিলেটেড না, কিন্তু বড় প্রকল্প। ঠিক আছে না? অনেকে কথা বললা উন্নত দেশের পার্সপেক্টিভ থেকে, উন্নয়নশীল দেশের পার্সপেক্টিভ থেকে না। ঠিক আছে? অনেকে সবকিছু ঠিক রাখলা, অনুমোদন দিবে মানে কি? এটা কে দিবে? আমি, তুমি না গভর্নমেন্ট? গভর্নমেন্ট। তাহলে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কি? একটা অ্যাক্টর লেন্সের ডিবেট না? তাহলে তুমি ধরতেই পারো না এটা কোন লেন্সের ডিবেট, কারণ অনুমোদন তো বাবা তুমি দিবা না, এটা তো প্রকল্প। প্রকল্পের অনুমোদন ডেফিনেটলি কে দেয়? সরকার দেয়, তাই না? এখন তুমি যদি এটাই বলো যে এটা সরকার না, প্রাইভেট কোন এন্টিটি দিবে, আমার ভার্সিটি দিবে বা অন্য কেউ দিবে, তাহলে তো হইলো না। এটা সরকার দিতে হবে, এটা দেশের সরকার। ওই দেশের সরকার তার প্রকল্পের জিনিসগুলোকে লিজিটিমাইজ করবে কি করবে না। ঠিক আছে? একনেকে ওই প্রস্তাব পাস হবে কি হবে না, এটা নিয়ে কথা। তাহলে তোমরা যদি এখানে অ্যাক্টরনেস বুঝতে ব্যর্থ হও এবং তোমরা যদি দেখাও যে আসলে এটা করা উচিত কি উচিত না, এটাকে সমর্থন করি কি সমর্থন করি না, তাহলে জিনিসটা প্রিন্সিপালের দিকে চলে গেল। বুঝতেছো কিনা? এখন তুমি যদি এই ডিবেটটাকে অ্যাকচুয়ালি মোশন ডিমান্ডটা রিড করতে যাও, তোমার এই 5টা জিনিস তোমার কেসে ইনক্লুড থাকা লাগবে এবং প্রপারলি ইনক্লুড থাকা লাগবে। বুঝতেছো কিনা? যদি কোনো একটা মিস যায়, তুমি ডিবেট থেকে অলরেডি কি সাইডলাইন হয়ে গেছো। বুঝতেছো কিনা? যত ভালোই আর্গুমেন্টেশন করো, যত ভালোই তুমি হচ্ছে অ্যানালাইসিস দাও, যতই ইম্প্যাক্ট দেখাও না কেন, তুমি তোমার কেস থেকে সরে গেছো। কারণ এই প্রত্যেকটা জিনিস কি? ফান্ডামেন্টাল ব্লক। এই একটা যদি পূরণ না হয় বাড়ি হবে না। বাড়ির জন্য কি 4টা ওয়াল লাগে, উপরে একটা ছাদ লাগে না? ইটস মোর অফ এগুলা একটা ওয়ালের মতো। তুমি একটা ওয়াল বাদ দিয়ে দিছো, তাহলে 3টা ওয়াল আছে, উপরে ছাদ আছে, বাড়িটা সম্পূর্ণ হয় নাই। তাহলে বাড়িটা মানে তো কি উন্মুক্ত থাকলো, তাই না? তাহলে ওই বাড়িটা তো সুন্দর না, ওই বাড়িটা তো আসলে আমি ফলস থাকলো, লুপ হোল থাকলো, তাই না? তখন তোমার অপোজিশন যদি খুব বাজে ডিবেট না করে, ওই ডিবেট জিতা তোমার জন্য খুব কঠিন হয়ে যায়, কারণ তুমি অলরেডি তো নিজের পায়ে নিজে কুড়াল মারা বসে আছো। বুঝা গেছে কিনা? এইটা একটা জিনিস, এই 5টা জিনিসই, অর্থাৎ যতগুলো কিওয়ার্ড আছে প্রত্যেকটা কিওয়ার্ড তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তুমি যদি কোনো কিওয়ার্ড মিস করো, তাহলে একটা প্রবলেমেটিক ইস্যু, বুঝতে পারতেছো, এবং সিরিয়াস অফেন্স। এখন কথা হচ্ছে, তুমি 5টা জিনিসকেই নিলা, তারপরও কি কেসটা ভালো হইতে পারে? মোশন ডিমান্ড কি তুমি ঠিকভাবে রিড করতে পারো? না, এমন না হইতে পারে। কেন না হইতে পারে? তুমি যদি এর কোনোটাকে কম ইম্পর্টেন্স দাও অথবা বেশি ইম্পর্টেন্স দাও। যেমন ধরো তুমি বললা স্বল্প মেয়াদী প্রকল্পের কথা, কিন্তু একটা উদাহরণ দিলা, তোমার মানে পিএম এসে একবার খালি একটা স্বল্প মেয়াদী বলছে, গোটা ডিবেট হয়েছে দীর্ঘমেয়াদী প্রকল্প কেন খারাপ। বুঝতেছো কিনা? তাহলে তুমি দীর্ঘমেয়াদের উপরে ফোকাস বাড়াই দিছো, স্বল্প মেয়াদের উপরে ফোকাস কমাই দিছো। এই মোশন কি কোথাও বলছে যে দীর্ঘমেয়াদের উপরে ফোকাস বেশি দিবা, স্বল্প মেয়াদের প্রতি ফোকাস বেশি কম দিবা? এখানে তোমার ডিবেটটা সাইড লাইন হয়ে যায় না, বাট একটু দুর্বল হয়ে গেছে। তো তুমি যে এখানে দুর্বল করে রাখছো, অপোজিশন এসে ওইখানে তোমাকে অ্যাটাক করতে পারে। বুঝছো কিনা? যদি এমন হয় যে তোমার পিএম আসছে, পিএম আসে সে দীর্ঘ আর স্বল্প দুইটা মানে উল্লেখ করে দিয়ে গেছে, তোমরা দুইটা নিয়ে কথা বলার কথা, স্বল্প মেয়াদী একটা তুমি উদাহরণ দিছো, দীর্ঘমেয়াদী তুমি 6টা উদাহরণ দিছো, গোটা ডিবেট ওইটা নিয়ে কথা হচ্ছে। এখন মনে করো ডিবেট যাইতে যাইতে অপোজিশনের থার্ডে চলে গেছে, অপোজিশনের ডিবেট আইসা গোটা ডিবেট থেকে সরে যায়, এবার কয়েকটা স্বল্প মেয়াদী প্রকল্প দেখাইলো, দেখাই বললো এইখানে ডিবেটটা হওয়া দরকার ছিল, এখানে ডিবেট তো করে না, ইচ্ছা মতো সে স্বল্প মেয়াদীকে হ্যামার করতেছে। তোমার অলরেডি 3টা স্পিকার শেষ, অলরেডি 2টা স্পিকার শেষ, ও এখন যদি স্বল্প মেয়াদীকে ইচ্ছা মতো হ্যামার করে, ও কিন্তু আপার হ্যান্ড পায়ে গেছে। এখন শুধুমাত্র যুক্তি খণ্ডনে তুমি কিন্তু তাকে যা মানে নাও ফেলাইতে পারো। বুঝতেছো কিনা? এবং তুমি কি যেহেতু স্বল্প মেয়াদী সে একবার হলে উল্লেখ করে দিয়ে গেছে, তুমি কি সেই জায়গায় তাকে হচ্ছে অর্ডার দিতে পারবা? লিগেলি তো তাকে অর্ডার দিতে পারো না। এবং তুমি যে বলে যাও না, এটা কার ব্যর্থতা? তোমার ব্যর্থতা না, কারণ তোমার তো এটা নিয়ে ইকুয়াল কথা বলার কথা ছিল, তুমি তো বলো নাই। ও লুপ হোলটাকে ব্যবহার করছে, ঠিক আছে আমরা বলি নাই, থার্ড এসে স্বল্প মেয়াদে উড়াই দিচ্ছে, ঠিক আছে মানুষ সব কথা ঠিক, দীর্ঘ মেয়াদে আমি মেনে নিলাম ওরা ঠিক, বাট স্বল্প মেয়াদে ওরা কোনো কথা বলে যায় না। আমি আপনাকে দেখাচ্ছি স্বল্প মেয়াদী গুলো কেন খারাপ, তো আমরা স্বল্প মেয়াদে অনুমোদন দিব না। যেহেতু এই মোশন ডিমান্ড করে দীর্ঘ এবং স্বল্প দুইটা মিলেই করতে হবে, সুতরাং আমরা শুধু স্বল্প মেয়াদী করবো না, অর্থাৎ আমরা দিব না। আপনি দীর্ঘ মেয়াদী দিলে দিতে পারেন, ইভেন ইফ সে এই কথা বলে ডিবেট জিততে পারে, কারণ ডিবেটে কি দুইটাই তো ইনক্লুডেড। আমি যদি এটা প্রমাণ করতে পারি যে ঠিক আছে স্বল্প মেয়াদের জন্য আমি মেনে নিচ্ছি, দীর্ঘ মেয়াদের জন্য মেনে নিব, ও কিন্তু ডিবেট করতে পারবে। এখানে সবচেয়ে ভালো অপোজিশন কি? সে দুইটাকে নেগেট করবে, তাই তো? কিন্তু এই ডিবেটে যদি কোনো অপোজিশন আসে এটা নেগেট করে যে শুধু দীর্ঘমেয়াদীর সমস্যা নিয়ে কথা বলবো বা শুধু স্বল্প মেয়াদীর কথা বলবো, অপোজিশন ক্যান ডু ইট, বাট গভর্নমেন্ট ক্যান নট, কারণ গভর্নমেন্টের উপরে এই প্রপোজাল দেওয়া হয়েছে। গভর্নমেন্ট খালি বলতে পারবে না আমি শুধুমাত্র দীর্ঘমেয়াদী নিয়ে কথা বলবো। গভর্নমেন্টকে যদি এই প্রস্তাব পাস করতে হয়, তাকে দুইটাই পাস করাইতে হবে। এটা একটু ইউনিক সেন্সের ডিবেট, বুঝতেছো কিনা? কিন্তু অপোজিশন হিসেবে যদি বলে ঠিক আছে আমি মেনে নিলাম দীর্ঘটা ভালো, কিন্তু আমি স্বল্প মেয়াদী নিয়ে কথা বলবো, ও ডিবেট বাইর করে ফেলতে পারে কিন্তু, কারণ অপোজিশনের বিরোধিতা করতে পারলেই হইলো, নাকি একটা ভুল দেখাইতে পারলেই হইলো। কারণ যদি হয় যে শুধু দীর্ঘমেয়াদী প্রকল্প ক্ষতিকর জিনিসগুলো অনুমোদন দিবে, স্টিল তুমি তো পুরো মোশনটাকে মানে প্রপোজালটা পাস করাইতে পারো না, তাহলে তুমি হাঁটতেছো। বুঝতেছো কিনা?
তাইলে শুধুমাত্র উল্লেখ করলে হবে না, ওইটার ইম্পর্টেন্স এনাফ পরিমাণে দিতে হবে। একটা নিয়ে অনেক কথা বললে, একটা নিয়ে একদমই কম কথা বললে, তাহলে সেটা হবে না। বুঝতে পারছো কিনা কোশ্চেন? তুমি করতে পারো, তোমার চয়েস, কিন্তু তোমার কেসটা একটু দুর্বল হবে। তখন ওর পক্ষেও কি হবে, ও দীর্ঘমেয়াদী নিয়ে তাহলে আর কথাই বলা লাগবে না, দীর্ঘমেয়াদী অলরেডি পাস হয়ে গেছে, ও তখন পুরো ফোকাসটা কিসে দিবে, স্বল্প মেয়াদিতে দিয়ে দিবে। তাহলে ও তখন দীর্ঘমেয়াদীর জন্য কেসের যে টাইমটা বরাদ্দ রাখছিল, ওইটা প্রমাণ করার জন্য যে কাহিনী করছিল, ওইটাকে কমাই দিয়ে সে কি করবে, যে ওরা তো মেনেই নিছে যে দীর্ঘমেয়াদী নিয়ে অনেক কথা হচ্ছে, তখন সে পুরাটা টাইম ব্যবহার করবে কি, তোমার স্বল্প মেয়াদীকে হার্ম করার জন্য। আমি বলতেছি না এখানে অপোজিশন থেকে শুধু স্বল্প মেয়াদী বা শুধু দীর্ঘমেয়াদীকে টার্গেট করা বেটার চয়েস না, তুমি দুইটা নিয়েই কথা বলবা। আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি যে হোয়াট ইফ একজন অপোজিশন শুধু এইটাকেই করে এবং এইটাকে সে যদি প্রমাণ করতে পারে, সে কিন্তু ডিবেটটা জিতবে। বুঝতেছো কিনা? আমি অপোজিশন থেকে কোনটা বেস্ট কেস হইতো এটা বলতেছি না, অপোজিশনের একটা লুপ হোল দেখাচ্ছি, পার্টিকুলারলি ইমোশনের ক্ষেত্রে। সে যদি এই ধান্দাটাও খেলে, এই খেলাটাও খেলে, সে ডিবেটটা জিততে পারবে যদি সে প্রুভ করতে পারে। কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রোজ এন্ড কনস আছে। সে যখন এই ছোট্ট একটা জিনিস নিবে না, গভর্নমেন্টের কাজ কি, গভর্নমেন্ট ওই দীর্ঘমেয়াদী একটু কথাবার্তা বলবে, তাহলে মানুষ তো মেনেই নিচ্ছে দীর্ঘমেয়াদীর কোনো সমস্যা নাই, তো চলেন আমরা স্বল্প মেয়াদী নিয়ে কথা বলবো। এখন অপোজিশন যদি তোমাকে এই অ্যাক্সেসটা দেয়, এবার তুমি দীর্ঘমেয়াদী না বলে স্বল্প মেয়াদী নিয়ে বলতে পারো। কিন্তু অপোজিশন তোমাকে বলে যায় না, তুমি নিজে থেকেই দীর্ঘমেয়াদী নিয়ে কম বলতেছো, তাইলে সমস্যা। তখন অপোজিশনের থার্ড এসে বলতে পারে যে ওরা তো দীর্ঘমেয়াদী নিয়ে কিছু বলে না, আমি এখন দীর্ঘমেয়াদী নিয়ে বলবো। কিন্তু সামহাও অপোজিশন যদি এই কথা উল্লেখ করে দেয় যে আমরা শুধুমাত্র স্বল্প মেয়াদী নিয়ে কথা বলবো, তাহলেই তো তোমার আর প্রুফ করার দরকার নেই। এবং ওদের থার্ড এসে যদি তখন বলে যে না আমরা এখন স্বল্প মেয়াদী না দীর্ঘমেয়াদী বলবো, এবার তো এটা অর্ডার খাবে। কারণ ওর পিএম এসে কি বলে গেছে, এলো এসে কি বলে গেছে, আমরা দীর্ঘমেয়াদী নিয়ে বলবো না। বুঝতেছো কিনা? এখন অর্ডার খাবে না সে, কিন্তু সে যদি এটা উল্লেখ করেই না যায় এবং তোমরা ইন্টেনশনালি জিনিসটাকে এসকেপ করো, তাহলে তো সে অর্ডার খাবে না। বুঝতেছো কিনা? তাহলে একটা ডিবেট অপোজিশন থেকে গভর্নমেন্ট থেকে অনেকভাবে বের করা যায়। স্ট্যান্ডার্ড কি, তুমি দুইটা নিয়েই কথা বলবা, তাই না? এবং এই ক্ষেত্রে অনেক বড় বড় যে সমস্যা থাকে, তোমরা উন্নয়নশীল দেশের কথা বলতে যায়, উন্নত দেশের উদাহরণ নিয়ে আসো, তো হোয়াট ইফ আমেরিকায় এই ঘটনাগুলো ঘটছে, আমেরিকায় এই প্রোগ্রাম করা হয়েছে, তার কারণে এই পরিবেশ ক্ষতি হয়েছে। চেষ্টা করবা এমন না যে তুমি উন্নত বিশ্বের উদাহরণ দিতেই পারবা না, তুমি দিতে পারবা যে হ্যাঁ উন্নত বিশ্বেই হয়েছে, তাহলে তো উন্নয়নশীল বিশ্বে আরো হবে। এমন ঘটনা ঘটছে যেটা খুবই সিগনিফিকেন্ট কিন্তু উন্নত বিশ্বে ঘটছে, তুমি ওটাকে নিয়ে এসে খালি স্টেট করলে হবে না, ওটাকে তখন রিলেট করতে হবে। বুঝতেছো কিনা? কারণ ডিবেটটা তো উন্নয়নশীল দেশ নিয়ে। এখন ইভেন ইফ তুমি চায়নার উদাহরণ দিচ্ছ, ইভেন ইফ তুমি আমেরিকার উদাহরণ দিচ্ছ, তুমি দিতে পারবা, এটা দেওয়া আসলে হারাম না। কিন্তু দেওয়ার পরে তোমাকে কি করতে হবে, রিলেট করতে হবে। কিভাবে রিলেট করতে পারো, যে ভাই আমেরিকা যে জিনিস সামলাইতে পারে নাই, ডু ইউ থিঙ্ক যে সোমালিয়া সেটা পারবে? পারবে না। সুতরাং ওখানে রিস্ক আরো বেশি। কিন্তু এই একটা লাইন যদি তুমি না বলো, শুধুমাত্র আমেরিকার উদাহরণ দিয়ে যাও, তুমি ডিবেট থেকে একটু বাইরে, তোমার উদাহরণগুলো ডিবেট থেকে বাইরে। বুঝতে পারতেছো? তাহলে আমাকে প্রত্যেকটা কম্পোনেন্ট ঠিক রাখতে হবে, প্রত্যেকটা কম্পোনেন্টে আমার ইকুয়াল ইম্পর্টেন্স দিতে হবে, এবং একই সাথে হচ্ছে তোমার কেস মেকিং এর সময় তোমাকে ধরে নিতে হবে যে অপোজিশন আমাকে কোন কোন জায়গা থেকে হ্যাম্পার করতে পারে, এবং ওই ওয়াইজ তোমার রিপ্লাই রেডি করে রাখতে হবে। তুমি খালি জাজকে যা এটা বলতে পারো না। ধরো তুমি একটা কেস বানাইছো, সেইখানে তুমি মনে করো পরিবেশের জন্য এই অংশটার উপরে ফোকাস কম করছো, তুমি অন্য যে কোনো প্রকার মনে করো প্রকল্প, সব প্রকল্প নিয়ে কথা বলছো, এবং সামহাও তোমার অপোজিশন এটাকে ধরে নাই, ঠিক আছে না, গেট দিয়ে গেট বন্ধ হয়ে যাবে, কেউ আসতে পারবে না তো। হ্যাঁ, এখানে বস, এখানে বসে দেখতে পাবি। যাই হোক, এখন একটু জিনিসটা মনোযোগ দাও। তোমরা বলো না যে কোন টাইমে জাজ স্ক্যাটার করে, কোন টাইমে জাজ স্ক্যাটার করে না, অপোজিশনের কোন সময় আমার এই কথাটাকে ধরাই দেওয়া দরকার আর কোন সময় আমার জিনিসটা ধরাই দেওয়ার দরকার নাই। এখন দেখো এই পাঁচটা, এটা কি মোশনে আছে না? এখন কোনো কারণে তুমি উন্নয়নশীল দেশটা স্কিপ করছো, বাকি সবগুলা নিয়ে কথা বলছো, অপোজিশন এটা বলেও নাই যে এটা উন্নত ডিবেট নিয়ে কথা, উন্নত দেশ নিয়ে কথা, স্টিল যা যেটা ধরতে পারে তোমরা ডিবেট থেকে বাইরে। কেন? কারণ মোশনেই উল্লেখ করে দেওয়া আছে হোয়াট ইফ অপোজিশন ধরুক অথবা না ধরুক, অপোজিশন এখানে ডিসক্রেডিটেড হবে, বাট তোমার ডিসক্রেডিট নালিফাই হয়ে যাবে। অপোজিশনকে বলবে তোমরা তাহলে উন্নয়নশীল বিষয় নিয়ে কেন কথা বলছো, কিন্তু এমন না তোমার এই ফলটা জাজ ধরতে পারে না, কারণ এটা মোশনেই বলে দিছে। আমি কি পয়েন্টটা বুঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনা, ওইটা তুমি আনলা। আমি বলতেছি কোন টাইমে, মানে সিম্পলি জিনিসটা বুঝো। গভর্নমেন্ট এই পাঁচটা বিষয় নিয়ে কেস দিছে, পাঁচটা বিষয় দেওয়ার টাইমে এই উন্নয়নশীল বিষয়টা সে স্কিপ করে গেছে, সে জেনারেলাইজড ভাবে কথা বলছে, বাকি সবকিছু নিয়ে কেস দিছে।
অপোজিশন আসে বিষয়টা ধরেও নাই। জাজ এখন ডিবেটের জাজমেন্টটা এসে বলতেছে সাইড গভর্নমেন্ট ডিবেট খারাপ করছে কেন, কারণ সে উন্নত বিশ্ব নিয়ে কথা বলেই নাই, উন্নয়নশীল বিশ্ব নিয়ে কথা বলেই নাই। সে এই জিনিসটা ধরতে পারে। এখন তোমরা বলতে পারো অপোজিশন তো এখানে কোনো ডিনাই করে নাই, আপনি যা যেটা ধরতেছেন কেন? তোমরা বলতে পারো না, তোমাদের কি কথা, অপোজিশনকে তো ধরতে হবে, কিন্তু অপোজিশন এটা ধরেই নাই। কিন্তু যা যেটা কেন ধরতে পারতেছে, কারণ এটা মোশন ডিমান্ডের সাথে কি ইন্টিগ্রেটেড। তাড়াতাড়ি দাও ভাই। তো এটা মোশন ডিমান্ডের সাথে ইন্টিগ্রেটেড, বুঝতেছো কিনা? যদি অপোজিশন উল্লেখ নাও করে দেয়, স্টিল যা যেটা ধরতে পারবে, কারণ এটা মোশন ডিমান্ডের সাথে। কিন্তু যেই জিনিস মোশন ডিমান্ডের সাথে নাই, এইটা যদি অপোজিশন মানে ধরে না দেয়, তাহলে তুমি হচ্ছে বলতে পারো অপোজিশন তো বলে নাই, আপনি জাজ হিসাবে কেন ধরতেছেন? ঠিক আছে না? যেমন ধরো ও আয়সা বলল কি যে ধরো অনুমোদন দিবে, অনুমোদনটা মনে করো গভর্নমেন্টও দিতে পারে, আবার হচ্ছে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানও দিতে পারে, সে বলতে পারে। এখন অনুমোদনের জায়গায় তো পারফেক্টলি বলে দেওয়া নাই যে গভর্নমেন্টই দিতে হবে, উল্লেখ করে দিছে, উল্লেখ করে দেয়নি। এখন বড় বড় প্রকল্প হয়, ইন্টারন্যাশনাল প্রকল্প হয়, জাতিসংঘ তো একটা প্রতিষ্ঠান না, সে বিভিন্ন দেশে প্রকল্প করে, সে অনুমোদন দিতে পারে। এখন অপোজিশন মনে করো আইসা কি বললো যে আমরা সবাইকে নিয়ে কথা বলবো, নট অনলি সরকার। এটা কি এই ডিবেটে পরিষ্কার ভাবে বলে দেওয়া আছে? পরিষ্কার ভাবে তো বলে দেওয়া নাই। মনে করো সাইড গভর্নমেন্ট এটা বললো যে আমরা সবাইকে নিয়ে কথা বলবো। এখন অপোজিশন এখানে এসে ধরলো না, বুঝতেছো কিনা? অপোজিশন বললো যে ধরলো না। এখন জাজ আসলো, জাজ এসে বললো এই ডিবেটটা অ্যাকচুয়ালি গভর্নমেন্টে হওয়ার কথা ছিল, যে গভর্নমেন্ট অনুমোদন দিবে কি দিবে না এটা হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু অপোজিশন এটাকে ধরে নাই, তাই আমি ওই জিনিসটাকে ক্রেডিট করতে বাধ্য। অপোজিশন পুরাটা নিয়ে কথা বলছে, এটা অপোজিশনের ফল্ট। কেন? কারণ এইটা মোশনে ডাইরেক্টলি বলা নাই। যেটা মোশনে ডাইরেক্টলি বলা নাই, ওইখানে যদি অপোজিশন মানে ইয়া না করে, অপোজ না করে, বা ধরে না দেয়, বা এই জিনিসটাকে ছোট না করে, তাহলে ওইটা অটোমেটিক্যালি পাস হয়ে যাবে। বাট যেটা মোশনে আছে কিন্তু কোনো সাইডই বলে নাই, দুই সাইডই ডিসক্রেডিটেড হবে। এবং এই কারণে যদি তুমি হারো, গভর্নমেন্ট এসে বলে তোমাদের তো উন্নয়নশীল বিষয় নিয়ে কথা বলা ছিল, তোমরা তো অন্য বিষয়ে যা কথা বলছো, ইভেন ইফ অপোজিশন তোমাদেরকে ডিলেট করছে, তোমাদের ডিবেটটা হয়ই নাই, সে তোমাকে হারাই দিতে পারে। এবং তুমি এখানে বেশি কিছু বলতে পারবা, তুমি বলতে পারো যে অপোজিশনে তো ধরতে পারে না, ঠিক আছে, বাট প্রাইমারিলি ধরার দায়িত্ব কার ছিল? তোমার ছিল। তো তুমি পিএম হিসেবে মিস করছো, প্রপোজাল তো ভাই তোমার। এই জন্য গভর্নমেন্ট থেকে ডিবেট করার সময় খুব সাবধান, কারণ গভর্নমেন্টের উপরে বার্ডেনটা বেশি। তুমি কোনো জিনিস মিস করলে ভাই প্রাইমারি দায়িত্ব তোমার, ইভেন ইফ সে ধরাই দিক না দিক। যদি মোশন ডিমান্ডের সাথে ডিরেক্টলি যায়, তাহলে ও ধরাই না দিলেও তুমি মারা খাবা। আর যদি মোশন ডিমান্ডের সাথে ডিরেক্টলি না যায়, ইনডাইরেক্টলি আসে, সেক্ষেত্রে যদি ধরাই না দেয়, তাহলে তুমি হয়তো বেঁচে যাবে। সেই ক্ষেত্রে তুমি যাদের সাথে আর্গিউ করতে পারো, ভাই এটা তো মোশনের মধ্যে ছিল না, ওরা ধরে নাই, তারপর আপনি জাজ কেন ধরতেছেন? অ্যাটলিস্ট আমাকে ক্রেডিট দেন, এই জায়গায় তো আপনি আমাকে হারাইতে পারেন না, এই জায়গায় তো আপনাকে গ্রান্ট করতে হবে, কারণ অপোজিশন তো ধরে নাই। আমি এই জিনিসটা বুঝাইতে পারছি কখন অপোজিশনের ক্লেইম জাজের কাছে মানে গ্র্যান্টেড হবে, কখন গ্র্যান্টেড হবে না। তাহলে আমি জিনিসটাকে একটু সামারি করি। তোমাকে যে কোনো একটা মোশন খুব ভালো করে পড়তে হবে, যে কোনো মোশন তুমি 3-4 বার ভালো করে রিডিং করবা, যত ইজি মোশনই হোক না কেন। সেখানকার কি নোট গুলাকে তুমি ডিনোট করবা, যে কি ওয়ার্ডিংস কোনগুলা, প্রত্যেকটা কি ওয়ার্ডিংস যাতে তোমার কেসের সাথে ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে। সেটা তোমার আর্গুমেন্টেশন থেকে শুরু করে, মেকানাইজেশন থেকে শুরু করে, ইম্প্যাক্ট অ্যানালাইসিস পর্যন্ত, প্রত্যেকটা জায়গা যাতে এই 5টা জিনিস লিঙ্ক আপ অবস্থায় থাকে। কোনো একটা জায়গায় ধরো তুমি ইম্প্যাক্ট দেখাইলা, কিন্তু ইম্প্যাক্টটা হচ্ছে মনে করো দীর্ঘ এবং স্বল্প মেয়াদী ভালো প্রকল্পের, তাহলে কিন্তু তুমি এই ডিবেটে নাই। তুমি যদি এমন প্রকল্প দেখাও যেটা পরিবেশের জন্য ভালো, দীর্ঘ এবং স্বল্প মেয়াদী প্রকল্প, ক্ষতিকর না, এবং তার ইম্প্যাক্ট অ্যানালাইসিস করতেছো আর্গুমেন্টে আসার পরে, তাহলে কিন্তু হইলো না, তুমি ডিবেট থেকে ওই অংশটা বাদ। কারণ এখানে আমি ভালো প্রকল্প নিয়ে কথা বলতেছি না, ক্ষতিকর প্রকল্প নিয়ে কথা বলতেছি। ইভেন ইফ অপোজিশন ধরাই দিচ্ছে না, কারণ এটা তুমি নিজে মিস্টেক করতেছো, ডিবেট থেকে বাইরে চলে গেছো, বুঝো নাই? অপোজিশন ধরা দিলে তো ক্রেডিটেড, কিন্তু অপোজিশন ধরায় না দিলেও তুমি এখানে মারা খাবা, এবং জাজ এটা ধরতেই পারে। এবং এটাই জাজের ধরা উচিত, কারণ তুমি বিয়া মোশন ডিবেটে ডিবেট করো না। আমি জাজ আগে থেকে তো প্রি বায়াসড হয়ে একটা কেস বানাই নিয়ে আসবো না, কিন্তু ভাই এই মোশন ডিমান্ড ফুলফিল করার মতো তোমার কেস হওয়া লাগবে। তুমি যতটা মোশন ডিমান্ড ফুলফিল করতে পারো, তোমাকে আমি তত ক্রেডিট দিব। তুমি যত বাইরে হয়ে যাবে, আমি তোমাকে তত ডিসক্রেডিট করবো। বাট যেগুলা ভেগ, যেগুলা মোশন উল্লেখ করে দেয় নাই, বাট তোমরা কথা বলতেছো, ওইখানে যদি অপোজিশন কথা না বলে, তাহলে ওইটাকে আমি ডিসক্রেডিট করতে পারি না, ক্রেডিটার হবে। আমি বলবো যে তোমাদের এই কাজটা করা ঠিক হয় নাই, বাট যেহেতু অপোজিশন ধরে নাই, তোমরা জিততে পারো, বা তোমরা এই পয়েন্টটা আপার হ্যান্ড পাইছো, বুঝা গেছে? বাট মেজর মিস্টেক করা যাবে না। ধরতে পারতেছো কিনা কোশ্চেন? বেশি দেখাইলাম, দেখাচ্ছ। হ্যাঁ হ্যাঁ
লুপহোল থেকে যে শর্তটা হার্ড করছে তখন হার্ড এসে হ্যাঁ এখন ইমপ্যাক্ট অ্যানালাইসিস যদি করতে চাই হ্যাঁ আপনি করেন হ্যাঁ আমারটা যদি বেশি হয় তাহলে হ্যাঁ কি আমার প্রতিকারের প্রতিকারের কাজ না হ্যাঁ তুমি করতে পারো। যেমন ধরো তুমি দীর্ঘ এবং স্বল্প মেয়াদী, হ্যাঁ তুমি ডিবেটে 70% ইম্প্যাক্ট দেখাচ্ছ হচ্ছে দীর্ঘ মেয়াদী, আর 30% দেখাচ্ছ হচ্ছে মনে করো স্বল্প মেয়াদী দিয়ে, এটা চলার মতো। কিন্তু তুমি 90% দেখাইছো হচ্ছে দীর্ঘমেয়াদী, 10% দেখাইছো হচ্ছে মনে করো স্বল্প মেয়াদী, ইভেন ইফ তুমি ডিবেটটা জিতো তোমাকে নাম্বার কম দিবে। ওভারঅল তো তুমি দিন শেষে ওর চাইতে বেশি ইম্প্যাক্ট দেখাইতে পারছো কিনা, ডিবেটের একদম ফান্ডামেন্টাল জায়গা কি। প্রথম কথা, যেই কেসটা দিবা সেই কেসটা কি করা লাগবে, মোশন ডিমান্ড ফুলফিল করা লাগবে, তাই না? 2 নাম্বার ব্যাপারটা হচ্ছে তুমি যেই কেসটা দিতেছো এই কেসটার আর্গুমেন্ট যেগুলো আছে সেই আর্গুমেন্ট গুলা ক্লিয়ার থাকা লাগবে, তাই না? ফ্ল্যাগ পোস্টিং করো বা স্টেট করো, যেভাবেই করো, ক্লিয়ার আর্গুমেন্ট হওয়া লাগবে। 2 নাম্বার ব্যাপারটা হচ্ছে আর্গুমেন্টটা কি প্রুফ হওয়া লাগবে, প্রমাণ হওয়া লাগবে যে আর্গুমেন্টটা আসলেই হয়, আসলেই সত্য, এই ঘটনা ঘটলে এই ঘটনা ঘটবে, এটা প্রমাণিত। যদি হয়, প্রুফ করার জন্য তোমার কি দরকার বলো তো? মেকানাইজেশন দরকার, মেকানিজম দরকার। তুমি যদি মেকানিজম দিতে পারো তাহলে জিনিসটা প্রুফ হইলো। কিন্তু প্রুফ হলে কি ডিবেটটা জিতবা? ডিবেটটা জিতবা না। প্রুফ হওয়ার পরে তোমার দেখানোর কাজ কি? ইম্প্যাক্ট, তাই না? যে বেশি ইম্প্যাক্ট দেখাইতে পারবে তার চাইতে, এইখানেই তো ডিবেটটা আমি জাজ ওয়ে করবো যে ওদের ইম্প্যাক্টটা বেশি, তাই তো ওরা জিতবে। এখন এইখানে যদি তোমরা এরকম হইলা তোমাদের কোনো ক্লিয়ার আর্গুমেন্টকে আমি পাইলাম না, তাহলে আমি রিলেট কিভাবে করব? 1 নাম্বার সমস্যা, ক্লিয়ার আর্গুমেন্ট পাইছি, আর্গুমেন্টটা প্রুফ হয় নাই, তাহলে যত ইম্প্যাক্ট দেখাও না কেন লাভ আছে কোনো? জিরো না। এখন তুমি ক্লিয়ার আর্গুমেন্ট সব প্রুফও দিছো, কোনো ইম্প্যাক্ট দেখাচ্ছ না আমাকে, তাহলে আমি আসলে পরীক্ষার খাতায় কি পাচ্ছি? নাথিং। বুঝতেছো কি না? তাহলে অ্যাকচুয়ালি যে বেশি ইম্প্যাক্ট দেখাইতে পারবে সেই তো দিন শেষে জিতবে, কিন্তু ইম্প্যাক্ট পর্যন্ত যাওয়ার আগে তো এই 3টা স্টেপ তোমার পার করে যাওয়া লাগবে। যদি কোনো একটা স্টেজ ফেল করো তাহলে তো ওখানেই তুমি নাল। যার প্রুভই হয় না সে যদি 20টা ইম্প্যাক্টও দেখায় সে তো জিরো। হ্যাঁ বলো। যখন হচ্ছে 70 30 আমি করলাম হ্যাঁ 70% একটা ওয়ার্ড করে এই করতেছে হ্যাঁ 30% হচ্ছে আমি আরেকটা টপিকের উপর হচ্ছে আমার হ্যাঁ এখন অপোজিশন আসলে যদি 30% থেকে বেশি নাম্বার করে হ্যাঁ কিন্তু আমার 70% থেকে সে বলেও না হ্যাঁ সেই ক্ষেত্রে ডাউট থাকে না। আচ্ছা, সেই ক্ষেত্রে জিনিসটা মানে স্ট্যাটাস কোর উপরে ডিপেন্ড করবে, বুঝছো? মানে হচ্ছে এটা কোনো একটা উত্তর দেয়া যায় না। ডিবেটটা শোনার পরে বুঝতে হবে যে আলটিমেটলি মানে মার্কেটে কতখানি টিকে থাকে। কারণ ও যেমন তোমার 30% হ্যামার করতেছে, এটাতে তোমার কি, তোমার একটা ডিসক্রেডিট। তুমি তখন কি করবা? যখন হ্যামার করা শুরু করবে তুমি ওটাকে ডিফেন্ড করা শুরু করবা না? সো ডেফিনেটলি ওটা নিয়ে কথা বেশি হবে। তুমি হয়তো শুরুতে বলো নাই, পরবর্তীতে বলতে বাধ্য, কারণ সে তোমাকে হ্যামার করছে না। আর হ্যামার করার পরে যদি তুমি কথা না বলো তাহলে তো ভাই তুমি অলরেডি ডিসক্রেডিটেড। একই সাথে ওকেও মনে রাখতে হবে তুমি তো এটা নিয়ে বেশি কথা বলছো, তাহলে বেশি ইম্পর্টেন্স কি ওর মেন পয়েন্টটা ভাঙা না? তুমি যদি ওর মেন পয়েন্টটা না ভাঙো তাহলে মেন পয়েন্ট তো ইনটেক্ট থাকবে। এখন আমাকে 2টার মধ্যে জাজ করা লাগবে তোমার যে শর্ট পয়েন্টটাকে সে কিভাবে ভাঙছে, কতখানি ভাঙছে, আর তোমার মেজর পয়েন্ট সে কতখানি হার্ম করছে। এখন দিন শেষে যদি দেখি মেজর পয়েন্টের একটা বড় অংশ টিকে আছে এবং ও আসলে আমাকে তেমন কিছু দিতে পারে নাই, বাট শর্ট সাইডটা পুরো ভেঙে দিয়ে গেছে, বাট ওর আসলে তেমন কোনো ইম্প্যাক্ট আর টিকে নাই, তাহলে শুধুমাত্র দীর্ঘমেয়াদ ভালো করার জন্য তুমি জিততে পারো, ঠিক আছে না? বাট সে যদি দীর্ঘমেয়াদে মোটামুটি রিজনেবল হ্যাম্পার করতে পারে আর স্বল্প মেয়াদে একদম ধসাই দিতে পারে, এবং সে ডিবেটটাকে ফ্রেমই এইভাবে করে যে দীর্ঘমেয়াদী অথবা স্বল্প মেয়াদী কোনো একটাও যদি প্রপারলি কাজ না করে, তাইলে আমি হচ্ছে মনে করি এই ডিবেট আমরা জিতবো। তাহলে কিন্তু বাবা শুধুমাত্র স্বল্প মেয়াদী দিয়েও সে জিতে যাইতে পারে। কিন্তু সে যদি এটা উল্লেখ করে না দিয়ে যায় যে না দীর্ঘমেয়াদী স্বল্প মেয়াদীর মধ্যে যে কোনো একটা করলেও আমি করব, তাহলে কিন্তু সে আপার হ্যান্ডটা পাবে না। এই ক্ষেত্রে একটা অপোজিশনকে কনসিডার করব না পড়াতে বিরুদ্ধে করতেছে হ্যাঁ এর কোনো কনসিডার করবে না। আচ্ছা, এইখানে আমি একটু পরে আসতেছি, নেগেটিভ কেস কি আর অল্টারনেট পলিসি কি, এটাতে আমি একটু পরে আসতেছি, আগে মোশন ডিমান্ডটা শেষ করে ফেলি, ঠিক আছে? মোশন ডিমান্ডের জিনিসটা বুঝতে পারতেছো কিভাবে কাজ করতেছে, এবং চেষ্টা করবা কোনো জায়গায় যেতে কম গুরুত্বপূর্ণ না হয়। এবং যখন তুমি ওই যে আর্গুমেন্টেশন দিবা, যখন তুমি প্রমাণ দিবা, যখন তুমি ইম্প্যাক্ট অ্যানালাইসিস করবা, এই প্রত্যেকটা জিনিস যাতে তুমি ট্যাগ করো, অর্থাৎ ওই আর্গুমেন্টটা যাতে উন্নয়নশীল দেশের প্রেক্ষিতে হয়, ওইটা যাতে পরিবেশমূলক কার্যক্রমের ক্ষেত্রে হয়, ওইটা যাতে দীর্ঘ এবং স্বল্প মেয়াদী প্রকল্প হয়, এবং ওইটা যাতে ক্ষতিকর প্রকল্প হয়, এবং ওইটা আসলে অনুমোদন দিলে সমস্যা হবে কি হবে না সেটা নিয়ে কথা হয়। এই 5টা যাতে টাচ থাকে প্রত্যেকটা আর্গুমেন্টের ক্ষেত্রে, যে আর্গুমেন্টের সাথে কোনো একটা জিনিস মিসিং লিঙ্ক থাকবে ওই আর্গুমেন্টটা দুর্বল হয়ে যাবে। বুঝতে পারছো কিনা? এখন কথা হচ্ছে যে তাইলে তোমরা মোশন ডিমান্ড তো ধরা বুঝলা যে হ্যাঁ ভাই আমার হচ্ছে প্রচুর ইয়া করা লাগবে, তোমার হচ্ছে জিনিসটার কিওয়ার্ড আইডেন্টিফাই করা লাগবে, কিওয়ার্ড বোঝা লাগবে, ডিবেটটা ধরা লাগবে, দেন আসলে আমি ডিবেটের ভিত্তিতে আমি একটা অ্যানসার দিতে পারবো। এখন কথা হচ্ছে এই স্কিলটা ডেভেলপ করার ক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি,
সবচাইতে প্রাইমারি যেই কাজটা করতে পারো সেটা হচ্ছে বিভিন্ন যে মোশনগুলো আছে, একটা টুর্নামেন্টে যখন ডিবেট হয়, মোশন হয়, তোমরা মোশনগুলো নিবা, মোশনগুলো লিখবা। বুঝা গেছে কিনা? প্রত্যেকটা মোশন লিখে নিজে নিজে কেস বানানোর ট্রাই করবা, অর্থাৎ মোশন ডিমান্ডটা ধরার ট্রাই করবা। যতগুলা মোশন তুমি অ্যানালাইসিস করবা, তোমার কাজ কেস বানানো, মেইনলি মোশনটা রিড করা, মোশনে গভর্নমেন্ট কি বলতে পারে, অপোজিশন কি বলতে পারে, একই মোশনে তুমি গভর্নমেন্টের কেসও বানাবা, অপোজিশনের কেসও বানাবা। এরকম 50টা মোশনে তোমরা নিবা, কারো হেল্প নিবা না, নিজে নিজে প্র্যাকটিস করবা। এবং রিসেন্ট টুর্নামেন্টের গুলা নিবা, এমন না তোমার মাথা থেকে তুমি কেস বানাই সেই কেস থেকে দিচ্ছ, ডাজন্ট ম্যাটার। তোমার বর্তমান লাস্ট মনে করো 50টা মোশন, এখন কিছু মোশন থাকে খুবই ফাতরা, ওগুলা ফাতরা মোশন চুজ করবে না, ভালো মোশন চুজ করবে। এতদিনে তো এতটুকু সেন্স হওয়া উচিত যে কোন মোশনগুলো আসলে ভালো লাগতেছে শুনতে, ডিবেট ভালো হবে, ওরকম 50টা মোশন তোমরা ফিক্স করবা। আগামী 3 মাসে অ্যাটলিস্ট এই 50টা মোশনে তোমরা প্র্যাকটিস করবা, যে 50টা মোশন নিবা, ওইটার মোশন ডিমান্ডটা তুমি লিখবা, কি কি কিওয়ার্ড আছে সেটা বের করবা, এবং একই সাথে এটার গভর্নমেন্টের একটা কেস বানাবা, অপোজিশনের একটা কেস বানাবা, তুমি নিজেই বানাবা, এবং তোমার কাউকে এটা দেখানোর দরকার নাই। বুঝা গেছে কিনা? এবং যদি সময় থাকে চেষ্টা করবা একটা ডিবেটের উপরে 3-4 রকমের কেস বানাইতে পারো কিনা, সাইড গভর্নমেন্ট থেকে, সাইড অপোজিশন থেকে। যে গভর্নমেন্ট থেকে যদি এইভাবে কেসটা ফেলে, তাহলে অপোজিশন থেকে এইভাবে কেসটা ফেলাবো কিনা। আমি একটু পরে আসতেছি যে কেস কতভাবে ডিফারেন্সেস মেক করা যায়, কেসগুলোকে কিভাবে আলাদা করা যায়, এটা নিয়ে আমি আসতেছি। বাট তোমাদের কাজ হবে কি, ডিবেট দাও, মোশন অ্যানালাইসিস করো, অ্যানালাইসিস করে মোশন ডিমান্ডটা বাইর করো, ডিবেটে গভর্নমেন্ট কি বলতে পারে, অপোজিশন বলতে পারে কি, এই প্রত্যেকটা জিনিস নিয়ে তোমরা অ্যানালাইসিস করো, নিজে নিজে করবে, কারো হেল্প নিবা না। অনেক চেষ্টা করছো, চেষ্টা করার পরে তুমি ফিডব্যাক নিতে পারো। যেমন তুমি ধরো ওই মোশন নিয়ে করলা, ইভেন এমনও হইতে পারে যে তোমরা সবাই একই মোশনগুলো নিয়ে হচ্ছে প্র্যাকটিস করলা, দেন তোমরা এসে ডিসকাশন করতেছো যে এই মোশনে আমি মনে করি মোশনটাকে এইভাবে অ্যাপ্রোচ করা ভালো। তুমি এসে বললো মোশন ডিমান্ড এরকম হওয়া উচিত, আরেকজন এসে মনে করো মুশফিক এসে বললো যে না আমি এটাকে এইভাবে চিন্তা করছি। তোমরা নিজেদের মধ্যে ডিসকাশন করো। ধরো 3-4টা মোশন, আজকে 5টা মোশন নিলা, 7 দিন পরে তোমরা বসলা যে আমি 5টা মোশনে চিন্তা করছি, তুই 5টা মোশনে, তুই 5টা মোশনে, তুই কি কেস ভাবছিস, তুই কি কেস ভাবছিস, তুই কি কেস ভাবছিস। যখন নিজেরা নিজেদের মধ্যে করবা, তখন দেখবা ডিফারেন্ট পার্সপেক্টিভ আসতেছে তোমার কাছে। তুমি আল্লাহ, এই ইমোশনটাকে তো এইভাবে অ্যাপ্রোচ করা যায়, আমি তো ভাবি নাই, ও চিন্তা করছে, আরে আমি তো এইভাবে চিন্তা করি নাই, আচ্ছা এটা তো অনেক ভালো লাগলো, এই আর্গুমেন্টটা তো এইভাবেই দেওয়া যায়। এটা যদি ডিসকাশন না করো, নিজেদের মধ্যে মিথস্ক্রিয়া তৈরি না হয়, তোমরা এই জিনিসটা পারবা না। এবং তোমাদের লিটারেলি এরকম 50-60টা মোশন নিয়ে বসা লাগবে। আমি ডিবেট শিখছি মেইনলি হচ্ছে এই কাজ করতে যায়, যে আমাকে তো শিবলি ভাই মারা যাওয়ার পরে তো আসলে তেমন কেউ নাই, সো আমি একা একাই বসে বসে হচ্ছে ওই মোশন নিতাম, মোশন লিখতাম, গভর্নমেন্টের কেস বানাইতাম, অপোজিশনের কেস বানাতাম, চিন্তা করতাম গভর্নমেন্টের কেস কিভাবে ভালো করা যায়, অপোজিশনের কেস কিভাবে ভালো। একটা মোশন নিয়ে আমি সারাদিন ধরে চিন্তা করছি, এমন না আমি আমার বাকি কাজ করতেছি না, ধরো খাইতেছি, ঘুমাইতেছি, পড়তেছি, সবকিছু বাট মাথার মধ্যে চলতেছে, হ্যাঁ আমি একটু ভাবলাম এটা তো এইভাবে চিন্তা করা যায়। হঠাৎ করে হাঁটতে হাঁটতে মনে হলো আচ্ছা এটা কিন্তু এইভাবে চিন্তা করা যায়, এই আর্গুমেন্টটা দিলে কেমন হয়। এবং এখানে যে তুমি সবসময় ঠিক করবে ব্যাপারটা এরকম না, মেজরিটি ক্ষেত্রে অনেক সময় প্রথম দিকে তোমার মনে হবে তুমি ডিবেটের আউটসাইডে চলে যাচ্ছ, তখন নিজেকেই কোশ্চিন করবা এই ডিবেটে কি আসলে এইটাই গুরুত্বপূর্ণ কিনা। সবসময় নিজেকে কোশ্চিন করবা, স্কেপটিক থাকবা নিজের ব্যাপারে। এই প্র্যাকটিস যদি করতে পারো, তোমার মধ্যে কেস মেকিং এর ক্ষেত্রে ড্রামাটিক একটা ডেভেলপমেন্ট তোমার হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম তোমাদের জন্য সাজেশন। এখন আসো ডিবেটে, আমরা তোমাদেরকে বারবার বলতেছি যে ফ্রেমিং করা দরকার। হ্যাঁ, এখন ফ্রেমিং এর কোনো একটা ডেফিনেশন নাই যে ভাই ফ্রেমিং এর একটা সূত্র আছে, এই সূত্র ব্যবহার করলে তুমি ফ্রেমিং শিখে যাবা। ফ্রেমিং অনেক রকমের হইতে পারে, এটাকে মানে কনসাইজ করে 4-5 রকমের মধ্যে ফেলানোর কোনো দরকার নাই, যে যেভাবে চায় ফ্রেমিং করতে পারে। ঠিক আছে, ফ্রেম মানে কি, একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা না। তো সোজা বাংলায় ডিবেটটাকে তোমার একটা কাঠামোর মধ্যে নিয়ে এসে একটা দৃষ্টিভঙ্গি প্রডিউস করা, দ্যাট ইজ দ্য ফ্রেমিং অর পারপাস অফ ফ্রেমিং। যে তুমি কোন দৃষ্টিভঙ্গি থেকে কোন উদ্দেশ্যে ডিবেটটাকে ফেল করতেছো, কোন কোন অডিয়েন্সের জন্য। আমি জিনিসটাকে আবার বলি, কোন পারসেপশন থেকে, ঠিক আছে, কোন পারসেপশন থেকে কোন কোন অডিয়েন্সের জন্য, কি কি গোল। ফ্রেমিং এর আলটিমেট উদ্দেশ্য হচ্ছে এই 3টা জিনিস আইডেন্টিফাই করা। এখন তুমি যেভাবেই করতে পারো তুমি করতে পারো। প্রথম কথা হচ্ছে পারসেপশন, আমি কোন দৃষ্টিভঙ্গি অথবা দৃষ্টিকোণ থেকে আমি জিনিসটাকে দেখব। আমি কি ব্রডার ওয়েতে দেখব, আমি কি ন্যারো ওয়েতে দেখব, আমি কি শুধু কিছু পার্টিকুলার মানুষ নিয়ে কথা বলবো, না আমি আসলে সবাইকে নিয়ে কথা বলবো, আমি এই 17 মিনিটে কি আগ্রাসী ডিবেট করব, না 17 মিনিটে সেফ ডিবেট করব। এগুলা হচ্ছে ডিসিশন মেকিং। তোমাকে ওই জায়গায় তুমি ওখানে যায় একটা বানাইতে পারো না যে আমি সবসময় একই কেস বানাবো। তুমি যাবা, তোমার টিম দেখবা, তোমার টিম কি পরিমাণ শক্তিশালী, তোমার টিমের মানে কি বলে উইকনেস স্ট্রেংথ তুমি জানো, তোমার অপোজিশন দেখবা, তোমার অপোজিশনটা কিরকম,
অপোজিশন দেখার পরে জাজও দেখবা জাজটা কিরকম, তারপরে তুমি যদি অপোজিশনে থাকো আগে গভর্নমেন্টের ডিবেট শুনবা যে ওরা কেমন কেস দিছে, তার ভিত্তিতে তুমি আলটিমেটলি চিন্তা করবা আমি তো এই ডিবেটের উপরে অনেক রকমের ফ্রেমিং দিতে পারি, কোন ফ্রেমিংটা আমি চুজ করব। এটা যত প্র্যাকটিস করবা, যত তোমার ম্যাচুরিটি বাড়বে, এক্সপিরিয়েন্স হবে, তত তুমি এই জিনিসটা ভালো আইডেন্টিফাই করতে পারবা। এটা শেখানোর কিছু নাই, এটা অনেকটা বলে না যে মানুষের ওই যে ইনেট একটা ব্যাপার আছে না, যে ধরো সিক্স সেন্স ডেভেলপ করার মতো, এটা হচ্ছে ডিবেটের সিক্স সেন্স ডেভেলপ করার মতো। আমি ইনস্ট্যান্ট বুঝে যাবো যে এই ডিবেটে আসলে কি জিনিস আসে, কোনটা করলে ভালো হয়, এই অপোজিশনের এগেনস্টে এই জিনিসটা করলে আমার ভালো হয়, এবং ওই ডিসিশন মেকিং এ ভুল হবে, তোমরা অনেক সময় ব্লান্ডার করবা, বাট যত দিন যাবে, যত বেশি প্র্যাকটিস করবা, ব্লান্ডারের পার্সেন্টেজ কমে যাবে, প্রবাবিলিটি কমতে থাকবে এবং তোমার ভালো করার প্রবাবিলিটি বাড়তে থাকবে। বুঝতে পারতেছো কিনা? তাহলে মেইন হচ্ছে কোন পারসেপশন থেকে করতেছো, কোন কোন অডিয়েন্স মানে স্টেক হোল্ডার কারা কারা, কাদেরকে নিয়ে কথা বলবা, কোন কোন পার্সপেক্টিভ থেকে কথা বলবা, সামাজিক ভাবে কথা বলবা না রাষ্ট্রীয়ভাবে কথা বলবা না ব্যক্তিগত লেন্স থেকে কথা বলবা, অর্থনৈতিক দিক থেকে কথা বলবা না হচ্ছে তোমার পলিটিক্যাল জায়গা থেকে কথা বলবা, এটা পলিসি ডিবেট হবে না প্রিন্সিপাল ডিবেট হবে, এটা আসলে কি জনগণের অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে না জনগণের মনস্তাত্ত্বিক বিকাশ হবে, ঠিক আছে না? এই জিনিসগুলো তোমাকে ঠিক করতে হবে। এবং আলটিমেটলি ডিবেটটার গোল কি, যেমন অনুতপ্তের ডিবেটে গোল তো ফিক্স করে দেওয়া, যে যদি আমার হার্ম বেশি হয়, আমার হচ্ছে মানে ঘটনা, অনুতপ্তের ডিবেটে আমি কি বলছি, যে ঘটনা অলরেডি ঘটে গেছে, তার কিছু ইম্প্যাক্ট সমাজে আছে, ভালো ইম্প্যাক্ট আছে, খারাপ ইম্প্যাক্ট আছে। অনুতপ্তের ডিবেটে সোজা ফ্রেমিং হচ্ছে গোলের ক্ষেত্রে, যে ভাই দিন শেষে যদি আমার হার্ম মানে আউটওয়ে দ্য গুড, তাইলে আমি কি করতে পারি, আমি হচ্ছে এটার জন্য অনুতপ্ত। আর যদি দেখি গুডনেসই বেশি হার্মের চাইতে, তাহলে আমি অনুতপ্ত না। কিসের ক্ষেত্রে? ইম্প্যাক্টের ক্ষেত্রে, যেটা সমাজে অলরেডি দেখা যাচ্ছে। ধরতে পারতেছো? এটা অনুতপ্তের ডিবেটের ক্ষেত্রে। পলিসি ডিবেটের ক্ষেত্রে কি, এটা যদি বাস্তবায়ন হয় তাহলে আলটিমেটলি কি, দুইটা কথা এখানে আসো, আমি এই দুইটা জিনিস একটু ক্লিয়ার করে দিই। একটা বললাম না নেগেটিভ কেস রান করা, আর একটা হচ্ছে অল্টারনেটিভ দেখানো। এই দুইটা আমি কখন করব, এবং প্রথমে বুঝো নেগেটিভ কেস কি জিনিস, অল্টারনেটিভ কেস কি জিনিস। এখন ধরো কোন একটা পলিসি ডিবেট, বিশেষ করে পলিসি ডিবেটের ক্ষেত্রে অল্টারনেটিভ দেখা অথবা নেগেটিভ কেস রান করার জিনিসটা বেশি আসে, প্রিন্সিপালের ক্ষেত্রেও আসতে পারে। এবং তোমাদেরকে যেমন শিখাইছি না প্রিন্সিপাল, পলিসি, হাইপোথেটিক্যাল মোশন, এগুলার বাইরেও হাইব্রিড মোশন হতে পারে, এমন মোশন যেখানে তোমার প্রিন্সিপালও আছে পলিসি আছে, দুইটা নিয়ে কথা বলা লাগে। এবং এখন যেই মোশনগুলো হয়, যদি ভালো মোশন যেগুলোকে আমরা বলি, সেখানে দুইটা অ্যাঙ্গেলই থাকে, শুধুমাত্র প্রিন্সিপাল বা শুধুমাত্র পলিসি হওয়া মানে ডিবেটটা একটু মানে খুব ভালো কোয়ালিটির মোশন না, ঠিক আছে না? সো এখন কি হাইব্রিড হয়, হাইব্রিড হইলে হাইব্রিডের মধ্যে দুইটাই নিয়ে আসা লাগবে, দুইটা পার্সপেক্টিভ নিয়ে আসা লাগবে। আর নরমালি যেটা পলিসি মোশন হয়, পলিসি মোশনের কাছে তোমার দুইটা কেস, একটা হচ্ছে নেগেটিভ কেস দেখানো, একটা হচ্ছে অল্টারনেটিভ কেস দেখানো। হোয়াট ইজ নেগেটিভ কেস? নেগেটিভ কেস মনে করো আমি একটা জিনিস বাস্তবায়ন করব, মনে করো ওই যে হচ্ছে গতকাল যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে ধরো তারেক রহমান পদ্মা ব্যারেজ প্রকল্পকে অনুমোদন দিবে, পলিসি মোশন। এখন যদি অনুমোদন দেয়, আমার কাছে দুইটা চয়েস। এক নম্বর চয়েস হচ্ছে বর্তমানে পদ্মা ব্যারেজ প্রকল্প হয় নাই, এই অবস্থায় দেশের যে অবস্থা আছে, পদ্মা ব্যারেজ প্রকল্পের পিছনে যে পরিমাণ টাকা পয়সা খরচ হবে, ওই পরিমাণ টাকা পয়সা খরচ করে পদ্মা ব্যারেজ প্রকল্প আমাকে যে আউটপুট দিবে, সেই আউটপুট যদি দিন শেষে বর্তমান সিচুয়েশনের চাইতেই খারাপ হয়, তাহলে আমি প্রকল্পটা নিব না। বুঝতেছো কিনা? বর্তমানে তো একটা সিচুয়েশন আছে, খুব খারাপ সিচুয়েশন, মানলাম উত্তরবঙ্গের মানুষ খাইতে পাইতেছে না, মানুষের পানির অভাব হচ্ছে, বন্যায় প্রচুর মানুষের প্রাণ হচ্ছে, প্রত্যেকটা জিনিস ট্রু। কিন্তু পদ্মা ব্যারেজ প্রকল্প করলে যদি এই প্রবলেমগুলো সলভ না হয়, প্রবলেমগুলো আরো বেশি ঘনীভূত হয়, অথবা যেই টাকা তুমি খরচ করছো টাকাটা যদি ওই পরিমাণ ওয়েস্ট হয়, এবং আলটিমেটলি যদি তুমি এখানে কোনো লাভ করতে না পারো, তাহলে আমি এই প্রকল্প অনুমোদন দিব না। লজিক্যাল তো, এক্সিস্টিং এর চাইতে খারাপ। এটাকে কি বলা হয়? নেগেটিভ কেস। নেগেটিভ কেন? কারণ তুমি যেটা করতেছো এটা আরো খারাপ হবে বর্তমানে চাইতে, এই জন্য এটাকে নেগেটিভ, মানে এটা আমাদের জন্য খারাপ। আমার এখানে কোনো ঠেকা পড়ে নাই যে ঠিক আছে তাহলে আমি উত্তরবঙ্গের পানির সমস্যা কিভাবে দূর করব, বন্যার সমস্যা আমি কিভাবে ঠিক করব, সেচ কার্য আমি কিভাবে নিয়ে আসবো, এটা অন্য দিনের আলাপ। আপনি অন্য প্রকল্প নিয়ে চিন্তা করেন, এখানে জাস্ট বলে দিবা যে হ্যাঁ আপনি অন্য খাতেও বিনিয়োগ করতে পারেন। ইভেন ইফ তুমি নেগেটিভ কেস রান করতেছো, তুমি বলতে পারো যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উপরে প্রকল্প না নিয়ে আপনি ছোট ছোট প্রকল্প করতে পারেন, আপনি হচ্ছে মানে ফার্মারদেরকে নিয়ে কাজ করতে পারেন, বড় প্রকল্প না করে ছোট ছোট খাল খনন করতে পারেন, ওয়াটার রিজার্ভার করতে পারেন। ইউ হ্যাভ প্লেন্টি অফ চয়েসেস। আপনি হচ্ছে ইন্ডিয়ার সাথে বসতে পারেন, নেগোসিয়েশনে থাকতে পারেন, তার কাছ থেকে পানি চুক্তি আদায় করে নিতে পারেন।
প্লেন্টি অফ চয়েসেস, বাট আই এম নট ডিফেন্ডিং যে এটা করলে ভালো হতো না এটা করলে ভালো হতো। আমি খালি বলতেছি এটা যদি আপনি না করেন তাইলে বর্তমান সিচুয়েশন করার চাইতে মানে ভালো থাকবে, তাইলে আমি করবো না। বুঝতেছো কিনা? এটা হচ্ছে নেগেটিভ কেস। অল্টারনেট হচ্ছে যে ঠিক আছে আমি মানলাম আমি এই কাজটা করবো না। অল্টারনেট কেস তখনই দেওয়া লাগে যখন তুমি নেগেটিভ কেস রান করতে পারতেছো না অথবা তোমার অপোজিশন খুবই শক্তিশালী। সব ক্ষেত্রে নেগেটিভ কেস রান করা যায় না, কারণ সে মার্জিনাল বেনিফিট হইলেও দেখাইতে পারে। নেগেটিভ কেসের সবচেয়ে বড় সমস্যা যদি সে সামহাও তোমাকে একটু মার্জিনাল বেনিফিট বাইর করে দেয় তাহলে কিন্তু ডিবেটটা ও জিতে যাবে, তুমি হারে যাবে। এটা হচ্ছে নেগেটিভ কেসের সমস্যা। আর নেগেটিভ কেসের হচ্ছে মানে সুবিধা কি? নেগেটিভ কেসের সুবিধা হচ্ছে তোমাকে কোনো অল্টারনেট ডিফেন্ড করতে হচ্ছে না, তাহলে তোমার কাজ কমে যায়। কিন্তু রিস্ক কোন জায়গায়, যে একটাও যদি বাইর করে ফেলতে পারে, সে একটুও বাইর করতে পারে, ও ডিবেট জিতে যাবে। সো নেগেটিভ কেস একদম আগ্রাসী হইতে হবে, মানে তার আর কিচ্ছু থাকা যাবে না। তুমি নেগেটিভ কেস রান করো মানে ডেফিনেটলি ইটস প্রুফ যে ওইখানে ওইটা বাস্তবায়ন করলে 100% ওইটা খারাপই হবে। সে যদি একটু মানে প্রবাবিলিস্টিক জায়গা থেকে একটু মার্জিনাল ইউটিলিটি বাইর করে নিয়ে আসতে পারে, ওই ডিবেট হারছো। এখন বুঝালাম তো যে নেগেটিভ কেসের সবচেয়ে বড় তোমার হচ্ছে প্লাস পয়েন্ট বা হচ্ছে প্রোস, যে অল্টারনেট তোমাকে ডিফেন্ড করতে হয় না, অল্টারনেট ডিফেন্ড করতে হয় না, ফলশ্রুতিতে তুমি কি পাও? এক্সট্রা টাইম পাও। এই এক্সট্রা টাইম তখন তুমি কি করতে পারো? নিজের কেস এন্ড হচ্ছে আর্গুমেন্টেশন রিবাটালে বেশি ব্যয় করতে পারো। ঠিক আছে না? এটা হচ্ছে তোমার পজিটিভ কেস। প্রোস এন্ড এটার কনস হচ্ছে কি? যদি সে সামহাও একটা মার্জিনাল ইউটিলিটিও বের করতে পারে, একটু পরিমাণ মার্জিনাল ইউটিলিটি যদি সে বের করতে পারে, সে কেসটা জিতে যাবে। ঠিক আছে, সে জিতে যাবে। বুঝতে পারছো? এখন তোমাকে সিচুয়েশন ভেদে, কেস ভেদে, অপোজিশন ভেদে তোমাকে চিন্তা করতে হবে তুমি কি মার্জিনাল মানে নেগেটিভ কেস রান দিবা না তুমি হচ্ছে অল্টারনেটিভ দিবা। বুঝতেছো কিনা? এখন আসো আচ্ছা অল্টারনেটিভটাও ব্যাখ্যা দিই। এখন অল্টারনেটিভ কি জিনিস? কোনো কোনো ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই তুমি নেগেটিভ কেস রান দিতে পারবা না, মানে তুমিও জানো। ধরো এই পদ্মা ব্যারেজ প্রকল্পটাই আমি নেই, পদ্মা ব্যারেজ প্রকল্পটা যদি আমি করি, ওর মার্জিনাল ইউটিলিটি বাই করা কিন্তু একটু ইজিয়ার। কেন? কারণ ওই ব্যারেজ প্রকল্প অ্যাটলিস্ট বন্যা তো থামাবে, বন্যা যদি থামায় অনেকগুলো মানুষের জীবন বাঁচবে এবং অনেক কৃষি সম্পদের মানে বিকাশ হবে, মানুষের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসবে, ওই এলাকার জীবনযাপনের উন্নতি হবে। কিছু হলেও তো হবে, যতই তুমি বলো যে আসলে এখানে দুর্নীতি হবে, ওই পদ্মা ব্যারেজ প্রকল্প ভালো হবে না, ভারত পানি ছাড়ে দিলে বন্যা তো ওভারফ্লো করে ওই ব্যারেজ ওভারফ্লো করে আরো বেশি ক্ষতি করবে, এগুলো তুমি যতই বলো। বাট কি হচ্ছে, যখন এক্সট্রিম বন্যা হবে না, যখন ভারত এক্সট্রিমলি পানি ছাড়বে না, ওই ক্ষেত্রে তো পদ্মা ব্যারেজ প্রকল্প ভালোই কাজ করবে, তাই না? ঠিক আছে 6 বছর পর পদ্মা ব্যারেজ প্রকল্প ফেল করতে পারে, কিন্তু ওই 5টা বছর তো সে সুরক্ষা দিবে, 5টা বছর তো জনগণের ক্ষতি করবে, 5টা বছর অ্যাটলিস্ট 2000 মানুষের জীবন তো বাঁচাবে। এই যে মার্জিনাল ইউটিলিটি সে বের করে ফেললো না, এখন এটা তুমি কি উত্তর দিবা? তুমি তো বলতে পারো না যে না এতই দুর্নীতি হবে, এতই সমস্যা হবে, ভারত এতই আগ্রাসী হয়ে যাবে যে ওই 5 বছরের 5 বছরই নষ্ট হয়ে যাবে। এটা কি তুমি প্রুফ করা তোমার পক্ষে ইজিয়ার? এটা কি তোমার কাছে বেশি মানে ভায়াবল অল্টারনেটিভ মনে হচ্ছে? জাস্ট কি এটা খাওয়ার সম্ভাবনা বেশি? তুমি লজিক্যাল মানুষ হিসেবে কি মনে করো? করতে তো পারতেছো না। তাহলে এখন অল্টারনেট কি হইতে পারে? ঠিক আছে আপনি পদ্মা ব্যারেজ প্রকল্প না কইরা আপনি অল্টারনেট কিছু একটা করেন। তাহলে অল্টারনেট কি? পদ্মা ব্যারেজ না কইরা আপনি নদীগুলারে বাঁচান, আপনি হচ্ছে রিজার্ভার তৈরি করেন, ওয়াটার রিজার্ভার তৈরি করেন, এতে আপনার খরচও কম পড়বে এবং আপনি হচ্ছে ওই ওয়াটার রিজার্ভার গুলা বিভিন্ন সময় ইউজও করতে পারবেন। যখনই বন্যার পানি আসবে, বন্যার পানিগুলো আপনি হচ্ছে রিলোকেট করবেন, রিলোকেট করে করে বড় বড় রিজার্ভার থাকবে, ওই রিজার্ভারে আপনি মানে আটকায় রাখবেন। রিজার্ভারের থ্রু কি গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হবে, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হলে ওই পানি দিয়ে আপনি সেচ কাজ করতে পারবেন এবং এইভাবে আপনি কন্টিনিউয়াসলি বন্যার পানিকে ইউজ করে ড্রাই পিরিয়ডে আপনি আপনার এগ্রিকালচার প্রোডাক্টিভিটি বাড়াইতে পারেন। এবং যেহেতু বন্যার পানি আপনি বিভিন্ন জায়গায় সরাইতে পারতেছেন, আলটিমেটলি কি হচ্ছে না, বন্যার যে প্রভাবটা সেটা আপনি কমাইতে পারতেছেন। এবং সবচেয়ে অ্যামেজিংলি এই পদ্মা ব্যারেজ প্রকল্প করতে যদি 60,000 কোটি টাকা লাগে, এই কাজ করতে হয়তো বা 10,000 কোটি টাকা লাগে। তাহলে আমার বর্তমান অর্থনৈতিক সিচুয়েশন এখানে তো একটা বড় অংশ ওদের কি থাকবে, যে এই যে 60,000 কোটি টাকা আপনি ব্যবহার করতেছেন, এটা করার মতো আপনার ইকোনমিক্যাল স্টেবিলিটি আছে কিনা, এটা পারফর্ম করার মতো আসলে আপনার সক্ষমতা আছে কিনা। যদি এত টাকা আপনি ব্যবহার করেন, এটার যে ইম্প্যাক্ট, আপনার যে বিদেশি লোনের পরিমাণ বাড়তেছে, আপনার যে লোন পরিশোধ করতে সমস্যা হচ্ছে, আপনার যে ডলার রিজার্ভ কমে যাচ্ছে, এই জিনিসগুলো যখন চাপ পড়বে, তখন আলটিমেটলি কি হবে, আপনার দেশের অর্থনীতি আরো ভঙ্গুর হয়ে যাবে না? ওইটা কি সামলানোর মতো ক্যাপাসিটি আপনার আছে কিনা, এটাকেও তো তাকে ডিফেন্ড করতে হবে, তাই না? বুঝতেছো কিনা? তাহলে
ওই জায়গাগুলো থেকে আমি তখন অল্টারনেটিভে কি দেখাতে পারতেছি যে ঠিক আছে আমার প্রকল্প হয়তোবা পদ্মা ব্যারেজ প্রকল্পের মতো এত বড় না, আমার প্রকল্প হয়তোবা পদ্মা ব্যারেজ প্রকল্পের মতো এত বড় প্রবলেমকে সলভ করতে পারে না, কিন্তু আমার প্রকল্প টু সাম এক্সটেন্ট বা টু এ গ্রেটার এক্সটেন্ট অনেকটা সলভ করতে পারে। বুঝতেছো কিনা? তোমরা যদি এটা দেখাইতে পারো যে ধরো আমি 10,000 কোটি টাকা বিনিয়োগ করব, 10,000 কোটি টাকা বিনিয়োগ করব, যেটা এটা চাইতে মিনিমাম 5 গুণ কম, এইটা ব্যবহার করে পদ্মা ব্যারেজ প্রকল্প যেটা ডিমান্ড করতেছে তার মনে করো 60% টু 70% প্রবলেম আমি সলভ করতে পারতেছি, তাহলে কম টাকায় বেশি করলাম না? বাকি যেই সমস্যাগুলো হচ্ছে এটা কি আমি তখন যে ইকোনমিক্যাল ট্রেড অফের জায়গা থেকে ট্রেড অফ করবো, ট্রেড অফ করে আমি ডিবেটটা বাইর করে ফেলবো। আমার জরুরি না আমার অল্টারনেট প্রজেক্টটা সেটা পদ্মা ব্যারেজের মতো বড় আকারেই হইতে হবে। আমি কি দেখাচ্ছি এই মুহূর্তে আমার প্রকল্পের এফিসিয়েন্সি বেশি দরকার, কারণ আমার কাছে আনলিমিটেড অ্যামাউন্ট অফ টাকা নাই। আমি যদি আমেরিকা হইতাম আমি এগুলো চিন্তাই করতাম না, আমি পদ্মা ব্যারেজ প্রকল্প একদম চোখ বন্ধ করে দিয়ে দিতাম, কারণ আমার টাকার অভাব নাই। কিন্তু আমি ভাই বাংলাদেশ, আমার টাকার অভাব আছে, তাহলে আমি এখন এই মুহূর্তে 60,000 কোটি টাকা বিনিয়োগ করার মতো সিচুয়েশন আমি নাই। যেমন আজকে একটা ইয়া হয়েছে, যেমন তিস্তা প্রকল্পকে একনেকে অনুমোদন এখনো দেয় নাই। তাহলে তুমি দেখো যে পদ্মা ব্যারেজ প্রকল্প চাইতে ভাই তিস্তা বাঁচানো বেশি ইম্পর্টেন্ট। আপনি যেই টাকায় পদ্মা ব্যারেজ প্রকল্প করতে যাচ্ছেন তার কারণে কি হইতেছে না, আমার তিস্তা প্রকল্প হচ্ছে না। তাহলে আপনি পদ্মা ব্যারেজে না করে আপনি তিস্তায় করেন না, তিস্তায় করলে বেশি মানুষের উন্নতি হবে, কারণ পদ্মার সমস্যাটা এত বড় না। পদ্মার কারণে এই অঞ্চল মানে খরায় পড়ে যাচ্ছে না, কারণ এই অঞ্চলে পদ্মার পানির ফ্লো আছে, এখানে খরা কিন্তু হয় নাই। খরা হচ্ছে কোথায়? উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে বিশেষ করে লালমনিরহাট, তারপরে হচ্ছে তোমার কুড়িগ্রাম, এই অঞ্চলগুলাই তো মেইনলি হচ্ছে তোমার এফেক্টেড না, রংপুর। এখন এইখানে পদ্মা ব্যারেজ প্রকল্প করলে তো ওই এলাকায় সমস্যা মানে দূর হবে না, আমার মেইন সমস্যা তো ওইখানে। তিস্তা প্রকল্প করতে আপনার 10,000 বা 20,000 কোটি টাকা লাগতেছে, এখন আপনি পদ্মা ব্যারেজ প্রকল্প করে এত টাকা খরচ করতেছেন যে আপনার তিস্তা প্রকল্প করার মতো টাকাই নেই। তাহলে আপনি পদ্মা ব্যারেজ প্রকল্প বাদ দেন, এটা আরো 10 বছর পরেও করা যাবে, কিন্তু তিস্তা এখন না করলে তিস্তা মরেই যাবে। তাহলে আপনি তিস্তা করেন, তিস্তা করে আমি যদি দেখাইতে পারি পদ্মা ব্যারেজ প্রকল্প হলে তো বুঝাবে যে পদ্মা ব্যারেজ প্রকল্প করলে ধরো জিডিপির মানে ও ইম্প্যাক্ট দেখাবে না। জিডিপিতে মনে করো সে বলতেছে ভাই আমার প্রত্যেক বছর 1% গ্রোথ বাড়বে, সে দেখাচ্ছে যে ভাই এটার মাধ্যমে আমি 50 লাখ মানুষের হচ্ছে জীবন ঠিক করব, সে দেখাবে যে প্রত্যেক বছর বন্যায় প্রায় আমি 10,000 কোটি টাকার সাশ্রয় করতেছি। এখন তুমি অল্টারনেটে মনে করো তিস্তা প্রকল্প দিলা, তিস্তা প্রকল্প দিয়ে দেখাইলা যে ভাই এর মাধ্যমে জিডিপিতে 1.5% গ্রোথ হবে, তুমি দেখাইলা যে ওখানে হচ্ছে তোমার প্রায় 2 কোটি মানুষের জীবন হচ্ছে ভালো হবে, তুমি দেখাইলা যে এর মাধ্যমে হচ্ছে বন্যায় প্রায় খরাতে প্রায় 20,000 কোটি টাকার মতো আমার সাশ্রয় হবে, এবং আলটিমেটলি তিস্তা প্রজেক্ট করতে আমার মনে করো 20,000 কোটি টাকা লাগবে, এর 3 ভাগের 1 ভাগ। তাহলে আমি এখন পদ্মা ব্যারেজ প্রকল্প করবো না, না করে আমি তিস্তা করবো। বুঝতে পারতেছো কিনা? এটা কি হলো? একটা অল্টারনেট হইলো। যেই মুহূর্তে তুমি অল্টারনেট দিবা, অল্টারনেটের ক্ষেত্রে কেসটা তখন চলে যায় ডিবেটের ক্ষেত্রে, জাজ ডিপেন্ড করবে যে তোমার যে অল্টারনেটিভটা, এই অল্টারনেটিভটা আসলে ভায়াবল কিনা। 2 নাম্বার, তুমি যে অল্টারনেটিভের যে প্রমিস গুলা করতেছো এই প্রমিস গুলো আসলে সত্য কিনা। তুমি যে বললা যে তিস্তায় 1.5% গ্রোথ হবে, কোন থেকে পাইলা? নিজের মাথা থেকে বাইর করছো না কোনো গবেষণা রিপোর্ট হয়েছে? কোনো অ্যাকচুয়াল গবেষণা রিপোর্ট হলে দেখাও। তুমি যে বলতেছো যে 2 কোটি মানুষের জীবন বাঁচবে, প্রমাণ কি? প্রমাণ কি? ওর আশেপাশে বিভিন্ন মানুষ অ্যাকচুয়ালি তিস্তার প্রকল্পের কারণে 2 কোটি মানুষই এফেক্টেড হয়, ওদের জমি জমা আসলে বিরান হয়ে যাচ্ছে, কৃষি কাজ করতে পারতেছে না, জমি আনফার্টাইল হয়ে যাইতেছে, এবং সেচ অভাবে আসলে ওখানকার মানুষ গরিব হয়ে যাচ্ছে, ওই গরিবরা মাইগ্রেশন করতেছে শহরের দিকে। এটা অ্যাকচুয়ালি তোমাকে অ্যাকচুয়াল ডাটা দেখাইতে হবে। তুমি যদি অ্যাকচুয়াল ডাটা অথেন্টিক জায়গা থেকে দেখাইতে না পারো, হোয়াই শুড আই বিলিভ যে তোমার তিস্তা সম্বন্ধে যে ক্লেইমগুলো আছে এই ক্লেইমগুলো ট্রু? তাহলে তোমাকে তো অ্যাকচুয়ালি ক্লেইমগুলোকে প্রুফ করার জন্য অথেন্টিক ডাটা সোর্স অথবা কোনো একটা স্কলারের উক্তি বা কোনো একটা সামহাউ প্রুফ দিতে হবে, তাই না? বা একটা হাইপোথেটিক্যাল জায়গা দেখাইতে হবে যেখানে কতগুলো মানুষ ইফেক্টেড। যদি তুমি এটা প্রুফ দেখাইতে পারো, তুমি যে ক্লেম করলা অল্টারনেট দিলা, অল্টারনেটটা ভায়াবল কিনা, আসলে তিস্তা প্রকল্প করা যায় কিনা। এমন যদি হয় যে না ওখানে ভাই তিস্তা নদীতে প্রকল্প করাই যাবে না, এটা একটা হাইপোথেটিক্যাল ব্যাপার, তাহলে তো ভাই ওই প্রকল্পের যতই মানে বেনিফিশিয়ারি হোক না কেন, প্রকল্পটা যেহেতু সম্ভব না, সুতরাং আমি অল্টারনেটিভ কাজ করতেছে না। এখন যদি হয় প্রকল্প সম্ভব, তাহলে তুমি যে প্রমিসগুলো করছো প্রমিসগুলো কতখানি ট্রু? প্রমিসগুলো যদি ট্রু হয়, এবার আসে হচ্ছে অপোজিশনের ক্ষেত্রে। অপোজিশনের তাহলে পদ্মা ব্যারেজ প্রকল্পের অ্যাকচুয়ালি যে হচ্ছে মানে এটা ভায়াবল কিনা, পদ্মা ব্যারেজ প্রকল্পের যে তুমি ইম্প্যাক্ট গুলো দেখাচ্ছ যে এতগুলো মানুষের জীবন উন্নত হবে, এটা আসলে এটার অথেন্টিক সোর্স কি, এটা প্রুফ কিনা। যদি প্রুফ হয় তাহলে এটার যে ইম্প্যাক্ট দেখাইলা এটার যে ইম্প্যাক্ট দেখাইলা, দুইটা ইম্প্যাক্ট আমি অ্যানালাইসিস করতেছি, তখন কি কম দামে বেশি লাভ, যে অ্যাকচুয়ালি কম দামে বেশি লাভ দেখাইতে পারবে সেই জিতবে। ধরতে পারতেছো কিনা? হ্যাঁ, কোশ্চেন। অল্টারনেটিভ যখন দেয় তখন কি আমার গভর্নমেন্টের কেসটাকে হ্যান্ডেল করতে হবে?
হ্যাঁ তুমি করতে পারো, তুমি তো কন্টিনিউয়াসলি গভর্নমেন্টের কেসকে হ্যামার করবাই, কিন্তু অল্টারনেটিভের ক্ষেত্রে তোমার দুইটা জিনিসই দেখানো লাগবে। অল্টারনেট কেস তুমি কখন করবা? যখন তুমি নেগেটিভ কেসের ব্যাপারে শিওর না। যদি নেগেটিভ কেস দিয়ে ডিবেট জিততে পারো, মানে তুমি অল্টারনেটে যাচ্ছ কেন? তুমি যখন শিওর যে নেগেটিভ কেস দিয়ে আমি হারাইতে পারবো, তুমি নেগেটিভ কেসেই যাও, কারণ অল্টারনেটিভ তো ঝামেলা। অল্টারনেটিভ প্রুফ করা লাগবে না, তুমি ডাবল বার্ডেন নিচ্ছ। কিন্তু যখন অল্টারনেটিভ তুমি চুজ করতেছো, তখন তুমি মেনেই নিচ্ছ যে এখানে হচ্ছে নেগেটিভ কেস হচ্ছে না। এক দেখানো ওর প্রকল্প কেন কাজ করে না, এবং একই সাথে আমার প্রকল্প কেন ওর চাইতে ভালো। তুমি যদি দেখা যায় তার প্রকল্প তো ভালোই, আমার প্রকল্প ভালো, তাহলে দুইজনকে খেলতে দিলে ও খেলবে তুমিও খেলবে, তাহলে ওর প্রকল্প যদি তুমি হ্যামার না করো, দেয়ার ইজ এ চান্স যে ও প্রকল্প জিতে যাবে। তোমাকে তখন দুইটাই দেখাইতে হবে, তোমার অল্টারনেটিভ ডিফাইন করতে হবে। তুমি দেখাইলে যে অল্টারনেটিভ করলে অনেক সুন্দর হবে, অনেক জীবনের উন্নতি হবে, অনেক ডেটা মেটা দিলা, ও জাস্ট প্রুভ করে দিল যে ভাই ওই জায়গায় তিস্তা প্রকল্প করা সম্ভব না, শেষ। তুমি ডিবেট হাইরা গেছো। বুঝতেছো কিনা? কারণ তোমাকে প্রুভও তো করতে হবে যে আসলে তিস্তা করবে কিনা, বাংলাদেশ ওই পজিশনে আছে কিনা। ও যদি এখানে এই ডায়লেমাটা দেয় যে ভারত কোনোভাবে এখানে তিস্তা প্রকল্প মানে নিবেই না, এবং বাংলাদেশ এই মুহূর্তে ভারতকে ডিফাই করতেই পারবে না, তো আমাদের পক্ষে তিস্তা প্রকল্প করা সম্ভবই না। যেহেতু সম্ভব না, আপাতত আমি পদ্মা ব্যারেজ প্রকল্প করি, এবং যেই মুহূর্তে আমি পদ্মা ব্যারেজ প্রকল্প করবো, এটাও তো ভারত চায় না, স্টিল আমাকে হতে দিছে। এবং পদ্মা ব্যারেজ প্রকল্প যখন হবে, যেটা নিয়ে আসলে কোনো বহির্বিশ্বের আপত্তি নাই, এবং পদ্মা ব্যারেজ প্রকল্প অ্যাকচুয়ালি ভালো আউটপুট দেওয়া শুরু করবে, তখন আমরা তিস্তা নিয়েও কাজ করবো। আমরা বলতেছি না আমরা তিস্তা নিয়ে কাজ করবো না, বাট নট রাইট নাও, কারণ তিস্তাতে এখন হাত দিলে ওদের জ্বলে যাবে, ওরা হচ্ছে আমাদেরকে কোনোভাবেই করতে দিবে না, ডিরেক্টলি আমাদেরকে অ্যাটাক করবে, যেটাকে সামলানোর মতো সিচুয়েশন আমার নাই। অপোজিশন কি এই কথা বলতে পারে না? যদি বলে সেটাকে ডিফেন্ড তুমি কিভাবে করবা? বুঝতেছো কিনা? কারণ ও তিন ভাবে অ্যাটাক করছে। যখন রিবাটালে যাবো তখন আমি দেখাবো যে রিবাটাল কিভাবে করতে হয়, কোন কোন জায়গায় হ্যামার করতে হয়। রিবাটালের একটা জায়গা হচ্ছে তুমি ওই প্রুফটাকে হ্যামার করো, আসলে হবেই তো না, ভায়াবিলিটি নাই, তিস্তা এখন এই মুহূর্তে সম্ভবই না। এক হইতে পারে টেকনোলজিক্যাল কারণে সম্ভব না, আবার এক হইতে পারে পলিটিক্যাল কারণে সম্ভব না, এক হইতে পারে ইকোনমিক্যাল কারণে সম্ভব না। আমি যে কোনো ওয়েতেই তো দেখাইতে পারি। যদি দেখাইতে পারি এই মুহূর্তে বাংলাদেশের পক্ষে এটা করা ফিজিবল না, তাহলেই তো ভাই শেষ। তুমি যতই উন্নতি দেখাও, আর যতই প্রবলেম দেখাও, যতই সলিউশন দেখাও, যেহেতু জিনিসটা করাই পসিবল না, তো তার ইম্প্যাক্ট নালিফাই, অটোমেটিক্যালি নালিফাই। আর যদি আমি এইভাবে দেখাই যে না ভাই প্রজেক্টটা হচ্ছে ভায়াবল এবং প্রুফ প্রজেক্টটা করা সম্ভব, তখন তোমার প্রত্যেকটা ইম্প্যাক্ট যে তুমি দিবা 6-7টা ইম্প্যাক্ট, প্রত্যেকটা ইম্প্যাক্টকে আলাদাভাবে ধরে ধরে তোমাকে নালিফাই করতে হবে। যে হ্যাঁ মানলাম এটার মাধ্যমে আসলে মানে ড্রাউট দূর হবে, কিন্তু ড্রাউট দূর হওয়াটা আসলে কতখানি ইফিশিয়েন্ট তুমি দেখাও। যে আসলে দেখেন আমরা তো যেই মানে যে অ্যাকচুয়ালি তো তিস্তার পানির ফ্লোই কমে গেছে। তো তিস্তার যেহেতু পানির ফ্লো কমে গেছে, আপনি যতই প্রকল্প করেন, যতই ব্যারেজ দেন, দিন শেষে তো আপনি ওই পরিমাণ পানি ওই গরমকালে মানে যেই মুহূর্তে আপনার দরকার সেই মুহূর্তে আপনি পাচ্ছেন না। আবার আপনি যখন বর্ষাকালে পানি আসতেছে, বর্ষাকালের পানি যে আপনি ওয়াটার রিজার্ভার নিবেন, আশেপাশে তো এই পরিমাণ ল্যান্ডই নাই যেখানে আপনি এই পরিমাণ ওয়াটার রিজার্ভার মানে বানাইতে পারেন। এখন যদি আপনি ওয়াটার রিজার্ভার বানানো, ওটা তো ওই 2-3 মাসের মধ্যেই পানিটা শেষ হয়ে যাবে, মানে বাষ্পীভূত হয়ে যাবে না, গ্রাউন্ড ওয়াটারে চলে যাবে না, তাহলে আপনি তো এটা ওই যে রবি মৌসুম পর্যন্ত ধরে রাখতে পারতেছেন না। আবার আপনার যে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হচ্ছে, ওটা তো ওই লোকালাইজড অঞ্চলে রিচার্জ হচ্ছে, ওর আরেকটু দূরে, অর্থাৎ তিস্তা প্রকল্পের যে বিস্তৃত হওয়া দরকার ছিল ওই অংশে, মানে যেখানে মেজরিটি মানুষ মনে করে এটার মাধ্যমে 20 লাখ মানুষ উপকৃত হইলো, বাট আরো তো 1,80,00,000 মানুষ আছে, ওদের পর্যন্ত তো গ্রাউন্ড ওয়াটারের রিচার্জটাও যাচ্ছে না। তাহলে ওই অঞ্চলের মানুষের কাছে তো আপনি ওই ইয়াটাও পৌঁছাতে পারতেছেন না, সেচ প্রকল্প পৌঁছাতে পারতেছেন না। সুতরাং ওরা যে ইম্প্যাক্টের কথা বলতেছে, তিস্তা প্রকল্পে 2 কোটি মানুষের বেনিফিশন হবে, 2 কোটি হয় না, অ্যাকচুয়ালি 20 লাখ হয়, তাহলে ইম্প্যাক্ট কমাই দিলাম। জিতেছো কিনা? দেন 2 নাম্বার দেখালে এটার মাধ্যমে উত্তরবঙ্গের আমরা দারিদ্রতা দূর করব। তুমি তখন দেখাও যে কৃষিকাজে কেন আসলে মানে কি বলে কোনোভাবে বিনিয়োগ করা আসলে ভালো আউটপুট দেয় না। আমাদের ফার্টিলাইজারের দাম বাড়তেছে, আমার এই যে কয়েকদিন পরে বিদ্যুতের দাম 21% বাড়াবে, গ্যাসের দাম অলরেডি বেড়ে গেছে। এরকম একটা সিচুয়েশনে কৃষিকাজে প্রোডাকশন করলে যে তোমরা বিসিআর করছো না, বেনিফিট কস্ট আউটপুট রেশিও, ওইটাতে কি হয় যে তুমি 1 টাকা বিনিয়োগ করলে কয় টাকা ফেরত পাবা? এখন তুমি 1 টাকা বিনিয়োগ করে যদি 1.5 টাকা ফেরত পাও, আর ইন্ডাস্ট্রিতে কাজ করলে যদি তুমি 1 টাকা বিনিয়োগ করলে 4 টাকা ফেরত পাও, তোমার জন্য কোনটা ভালো? উন্নয়নশীল দেশ হিসেবে তুমি কৃষিকাজে বিনিয়োগ করবা না হচ্ছে শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ করবা? শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ করবা। তাহলে তুমি শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ করো, তখন তুমি আসলে দেখাও যে দেখেন এইরকম কাজ করার মাধ্যমে সে যে দরিদ্রতা দূর করার কথা বলতেছে, ওই অঞ্চলে হইতে পারে আমরা আরো 20 বছর এখান থেকে এগ্রিকালচার প্রোডাক্টিভিটি পাবো, বাট এমন অবস্থা তিস্তার যে 20 বছর পরে যেই প্রকল্পই করে না কেন 20 বছর পরে ওই অঞ্চল এমনিতেও মরবে। তাহলে ওই অঞ্চলকে আমি এগ্রিকালচার প্রোডাক্টিভিটির দিকে কেন চিন্তা করবো? তার চাইতে চলেন ওখানে আমি ইন্ডাস্ট্রি বানাই, যেখানে হয়তো আমার ওই ফার্টাইল ল্যান্ড লাগবে না, আমার হয়তো ওয়াটার কনজাম্পশন কম লাগবে, ওই রকম প্রকল্প আমি বানাবো। তো ওই দিকে আপনি যান, তাহলে কি হবে? আপনার ওই এগ্রিকালচার প্রোডাক্টিভিটি হবে না। এইভাবে কি করতেছো? প্রত্যেকটা ইম্প্যাক্ট আমি কমাই নিয়ে আসতেছি না। আমি কি প্রপোজ করছিলাম যে জিডিপির 1% প্রবৃদ্ধি হবে, যখন তুমি মেনে নিচ্ছ যে তিস্তা প্রকল্প ভায়াবল এবং এটা হয়, তুমি এটা কোনোভাবে ডিনাই করতে পারতেছো না যে না এটা বাংলাদেশ করতে পারবে, তারেক রহমানই করতে পারবে, এই টাকা দিয়ে করতে পারবে, বর্তমান সময়ে করতে পারবে, এটাকে তুমি কোনোভাবে নালিফাই করতে পারতেছো না।
তাহলে তোমার কাছে কি ইম্প্যাক্ট কমানো? তো তিনটা ইম্প্যাক্ট দেখাইছে না। প্রথম কথা বলো যে ভাই তিস্তা করলে জীবনেও 1.5% জিডিপি প্রবৃদ্ধি হবে না, বড় জোর 0.5% বা 0.25% হচ্ছে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে। এটাকে তুমি দেখাইলা। তারপরে তুমি কি দেখাইলা? ভাই 2 কোটি মানুষের জীবন উন্নতি হবে না, অ্যাকচুয়ালি কি 20 লাখ মানুষের জীবন উন্নতি হবে। ঠিক আছে। 3 নম্বরে তুমি কি দেখাইলা? যে অ্যাকচুয়ালি এখানে 10,000 কোটি টাকা বলতেছেন আপনি করতে লাগবে, কিন্তু প্রত্যেক বছর তিস্তা আবার ড্রেজিং করতে হবে, বারবার করতে হবে, করতে করতে আগামী 5-6 বছর, কারণ পদ্মা ব্যারেজ প্রকল্প হবে 7 বছর ধরে, আর তিস্তা প্রকল্প করতে হয়তো বা 1 বছর লাগবে। কিন্তু আপনি যদি 7 বছরের টাইম স্পেন্ড চিন্তা করেন, 7 বছরে তিস্তা প্রকল্পে খরচ দেখা যাবে যে প্রায় 40,000 কোটি টাকা হয়েই গেছে, এবং 7 বছরে পদ্মা ব্যারেজ প্রকল্পে খরচ হয়েছে মনে করেন 45,000 কোটি টাকা। আপনি তো তিস্তা প্রকল্পের ক্ষেত্রে এটা চিন্তা করতেছেন যে খালি ইনস্টলেশন কস্ট কত, কিন্তু আমি তো 7 বছরের টাইম স্প্যান্ডে চিন্তা করতেছি। কেন পদ্মা ব্যারেজ প্রকল্পের মানে টাকার পরিমাণ বেশি? কারণ এটা অনেক দিন ধরে হচ্ছে, অনেক বড় পরিসরে হচ্ছে, একবার হয়ে গেলে এটা ডিগ্রেডেশন হওয়ার চান্সেস কম। সুতরাং আপনার 7 বছরের স্প্যানে তো এটা করতে মানে 10,000 কোটি টাকা খরচ হয় না, 40,000 কোটি টাকা খরচ হয়েছে। তাহলে তুমি প্রত্যেকটা ইম্প্যাক্ট কমাই ফেলা যায় না? এখন তুমি তো অলরেডি তোমার ইম্প্যাক্ট দেখাইছো, এখন তোমার প্রত্যেকটা ইম্প্যাক্ট যদি ঠিক হয় যে হ্যাঁ তোমার ক্ষেত্রে জিডিপির 1% প্রবৃদ্ধি হবে, তোমার ক্ষেত্রে 50 লাখ মানুষের জীবন ভালো হবে, তোমার ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা মনে করো 40,000 কোটি টাকা হলে 60,000 কোটি টাকা, মানে মাত্র 1.5 গুণ হচ্ছে বেশি খরচ করবে। এখন যখন আসবে, এখন অপোজিশন যদি তোমার এই কথাগুলোকে ডিনাই করতে না পারে, তাহলে তুমি হচ্ছে যে বেটার ইম্প্যাক্ট দেখাইলা না। তুমি যদি হচ্ছে যে বেটার ইম্প্যাক্ট দেখাও, তাহলে তুমি জিতে গেলা। ধরছো ব্যাপারটা? প্রথমে ট্রাই করবা কি ওর অল্টারনেটিভ কেসটা ভাই বলি না, 2 নাম্বার করতে গেলে কি কি সমস্যা হবে, কেন এটা করা আসলে আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। 3 নাম্বার ইভেন ইফ আমি যদি মেনেও এটা হবে, ওরা যে ইম্প্যাক্ট গুলা প্রপোজ করতেছে ওই ইম্প্যাক্ট গুলো আসবে না। তুমি যদি লাস্টে এটাতেও দেখাইতে পারো যে হচ্ছে ইম্প্যাক্ট গুলা আমার চাইতে, অর্থাৎ অল্টারনেটের চাইতে আমার ইম্প্যাক্ট কম, তাহলে তুমি জিতে যাবা। বুঝছো কিনা? 3 ক্ষেত্রেই তুমি করতে পারো। এই গেল হচ্ছে তোমার অল্টারনেটিভ এন্ড নেগেটিভ কেসের ধারণা। হ্যাঁ আচ্ছা, ওগুলাতে আমি পরে আসতেছি। প্রত্যেকটা ক্ষেত্রেই বিশেষ করে পলিসি মোশন গুলাতে যেখানে ইম্প্যাক্ট খুব ভালো করে দেখাইতে হয়, ওইখানে প্রত্যেকটা মোশনে বেস্ট কেস ওয়ার্স্ট কেস সিনারিও করাটা কাইন্ড অফ একটা ফরজের মতো। ঠিক আছে। একটা ভালো ডিবেটে নরমালি যেটা হবে, পিএম জিনিসটাকে উপস্থাপন করে দিয়ে যাবে, সেকেন্ড জিনিসটাকে প্রুফ করে সামহাট মানে ইম্প্যাক্ট দেখাই দিয়ে যাবে, থার্ড আইসা বাকি ইম্প্যাক্ট গুলা দেখাবে। ঠিক আছে। বাকি ইম্প্যাক্ট গুলো দেখার পর অ্যাকচুয়ালি কি ইম্প্যাক্টের মধ্যে কে বেশি ইম্প্যাক্ট দেখাইছে তার উপর বেস করে কে জিতছে কে হারছে এটা আমি দেখাবো, বা আমি এটাকে প্রুফ করব। বুঝতেছো কিনা? এবং যখন এটা দেখানো শেষ হয়ে যাবে, তখন থার্ডের কাজ কি থাকবে? বেস্ট কেস ওয়ার্স্ট কেস সিনারিও দেখানো। কারণ বেস্ট কেস সিনারিও ওয়ার্স্ট কেস সিনারিও দেখানো একটা মানে ভালো ডিবেটার, তুমি যদি টিম হিসাবে খুব ভালো ডিবেট করতে চাও, 79 এর ডিবেট করতে চাও বা 78 এর ডিবেট করতে চাও, এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তুমি যদি এটা না করো তোমার নাম্বার কমে যাবে। এবং তোমাদের একটা বড় কোশ্চেন না যে আমাদের নাম্বার কেন কমে? নাম্বার কমার পিছনে একটা বড় কারণ হচ্ছে তোমরা এজ এ টিম হিসাবে খারাপ করো। মনে করো তুমি সেকেন্ড খুবই চমৎকার বক্তব্য করছো, বাট তোমার থার্ড আসলে ভালো ডিবেট করে নাই, তোমাদের ওভারঅল টিমের নাম্বার কমে যাবে। কিন্তু দেখা গেল 3 জনে ভালো ডিবেট করছো, তাহলে 3 জনকে 79 79 80, কিন্তু তোমরা একজন খুব ভালো ডিবেট করছো, অ্যাকচুয়ালি ওই ডিবেটে তোমার 80 পাওয়ার কথা, তুমি এত ভালো ডিবেট করছো, তুমি একাই সবকিছু বলে ফেলাইছো, কিন্তু বাকিরা যেহেতু খারাপ করছে তোমাকে দিল 78, বাকি দুজনকে দিয়ে দিল 76। মনে রাখো তোমার টিম যদি ভালো ডিবেট করে তাহলে তোমার নাম্বারও বাড়বে অলওয়েজ। কারণ আলটিমেটলি ডিবেটটা ভালো লাগে, জাজের কি ইমপ্রেশন, জাজ ডিবেট শুনে খুবই ভালো লাগছে, এখন জাজ সবাই নাম্বার দিবে, যাদের তো সমস্যা নেই নাম্বার দিতে, তার তো স্যালারি বাড়বেও না কমবেও না, সবার মিলে ডিবেট ভালো হলে তার ভালো লাগলে সে সবার প্রতি ইমপ্রেস, সবাইকে বেশি নাম্বার দিবে। বুঝছো কিনা? এখন আসো, তোমাদের এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে আর ফার্দার? কোশ্চেন থাকলে করো। অল্টারনেট কেস এন্ড হচ্ছে ইয়ার কেস, ওগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলতে হবে, তো অনেক ইয়া লাগবে। কোনো কোশ্চেন আছে? অল্টারনেটিভ মানে যা দেখাইতে গেলাম, মানে ধরো যে পিএম আসলে কিছু একটা বলল, এখন আমি এই রুটে এসে দেখাইলাম যে এটা ভায়াবল না, ঠিক আছে, এন্ড সামহাউ ওদের সেকেন্ড স্পিকার আইসা আবার ওইটারই রিভার্ট দিয়ে ওটাকে আবার দাঁড় করে দেন মোমেন্টে কি করব, যার ক্ষেত্রে তখন মানে আমার সেকেন্ড স্পিকার আইসা বা ডিএম আইসা কি ওটা দেখাবে যে মানে অন্য কোনো ওয়েতে দেখানোর চেষ্টা করবে যে এটা ভায়াবল না, নাকি হচ্ছে মানে এটা ওই ইনভেস্টমেন্টের কারণে কি প্রবলেম হবে সেটা শো করবে। ওকে, এখানে একটা কেস আছে, এটার নাম বলা হয় ইভেন ইফ কেস। তোমরা শুনছো কিনা? বা ইভেন ইফ আর্গুমেন্ট, এটা নিয়ে আমরা কথা বলবো। ইভেন ইফ আর্গুমেন্ট কি, এটা নিয়ে আলাদাভাবে ক্লাস নিব, বাট এখানে জাস্ট আমি তোমাকে অ্যাড করি। ও আমাকে কোশ্চেন করতেছে যে আমি প্রথমে কি করলাম, ওরা ধরো অল্টারনেটিভ কেস দিছে, ঠিক আছে, পদ্মা ব্যারেজ প্রকল্প ভার্সেস তিস্তা প্রকল্প। এখন ওদের যে হচ্ছে ইয়া মানে কি বলে, তুমি মনে করো এলো আসো, তুমি তিস্তা বলছো, ও পদ্মা ব্যারেজ প্রকল্প।
ও আইসা কি বলতেছে যে হচ্ছে পদ্মা ব্যারেজ প্রকল্প চাইতে তিস্তা বেটার। এটার পরে ওদের আসছে কি ডিপিএম, ডিপিএম এসে কি বলতেছে যে ভাই ওদের ইয়াটা ভায়াবলই না, বুঝতেছো কিনা, ওদের ইয়াটা ভায়াবলই না। ওদের যে সেকেন্ড আছে ডিএলও আছে, সে আইসা প্রমাণ করে দিল যে এটা ভায়াবল। এখন থার্ড এসে কি করবে, কারণ এটা অলরেডি প্রুভ হয়ে গেছে। থার্ড এখন জিনিসটাকে কিভাবে ডিফেন্ড করবে? এখন দেখো, যেহেতু তুমি এই জিনিসটা বাইর করতে পারছো একবার, ও কি করছে জিনিসটাকে ডিফেন্ড করছে, ডিফেন্ড করে কিছুটা ওর দিকে নিছে, বাট ও 100% প্রুফ তো করতে পারবে না। ও যদি ফ্যাক্টের মতো জিনিসটা বাস্তবায়ন করতেই পারে তাহলে তো ভাই তোমার কেসই থাকলো না। তাহলে তোমার এখানে একটু বুদ্ধিমান হওয়া উচিত যে যেটা যে তুমি অল্টারনেটিভটা নালিফাই করার ট্রাই করতেছো, কেউ যদি এটাকে একদম প্রুভই করতে পারে যে না ভাই এটা সম্ভবই, তাহলে তুমি ওই প্রসেসে প্রথমে যাওই না, বুঝতেছো কিনা। বাট যদি এরকম হয় যে তুমি টু সাম এক্সটেন্ট এটা প্রমাণ করতে পারো যে না ভাই ওটা হওয়ার চান্সেস খুবই লো, তখন তুমি কি করতেছো ইভেন ইফ কেস দিতেছো। ইভেন ইফ কেস আসলে বলতেছো যে ভাই দেখেন আমি অলরেডি আপনাকে দেখাই গেছি যে কেন আসলে তিস্তা এই প্রজেক্টটা হওয়ার চান্স অলমোস্ট নাই। সেটা ইকোনমিক্যাল কারণে হইতে পারে, সেটা পলিটিক্যাল কারণে হইতে পারে, সেটা হচ্ছে মনে করো আইআর এর জায়গা থেকে অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনশিপের জায়গা থেকে হইতে পারে। আমি প্রমাণ করে দেখাইছি বাংলাদেশ কোনোভাবেই তিস্তা প্রকল্প এখন করতে পারার মতো সিচুয়েশনে নাই, এটা আমার জন্য ভালো না। কিন্তু এলো এসে আমার ডিএলও এসে আমাকে কিছু জিনিস কথা বলতেছে যে ভাই এটা আসলে সম্ভব এবং কিছু ক্ষেত্রে আমরা করতে পারি। এখন আমরা কিন্তু এই জিনিসটা থেকে সরে যাই নাই যে এটা করা সম্ভব না। তখন তুমি এই জিনিসটাকে প্রথমে কি করবা, রিডিফেন্ড করবা, মানে জিনিসটাকে আবার পুনরায় ডিফেন্ড করবা যে না 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 জিনিসটাকে আবার রিএস্টাবলিশ করবা। ওই কথাগুলোকে আরো একটু জোরের সাথে আরো একটু এলাবোরেট করে আরো কিছু উদাহরণ নিয়ে ও যেই জায়গাগুলোতে ধরছে ওই জায়গাগুলোকে তুমি অ্যাটাক করে তুমি কি দেখাবা যে ভাই আসলেই কিন্তু সম্ভব না, ওরা যে কথাগুলো বলতেছে স্টিল সম্ভব না। এখন একবার প্রমাণ করলা না যে সম্ভব না, সেকেন্ড বার প্রমাণ করলা আবার সম্ভব না, কিন্তু যেহেতু সে তুমি বুঝতেছো যে ও কিছু তো আর কথার মেরিট আছে, সে কিছুটা তো বলে গেছে, এখন তুমি করবা ইভেন ইফ যদি ধরে নেই যে এই কাজটা হইছে, তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা গেছে, এখন আসেন দেখেন যদি হয়ও স্টিল আমার কি কি প্রবলেম হচ্ছে, তখন তুমি যে ইম্প্যাক্ট ধরে ধরে বাদ দিবা, কিন্তু কখনোই ডিনাই করবা না যে ভাই আমার প্রথম থেকেই করা সম্ভব না। তুমি বারবার এই কথা বলবা, তুমি যখন দুইটা কেস করবা যে প্রথম কথা এটা করা সম্ভবই না, যদিও বা ধরে নেই এটা সম্ভব, স্টিল ও যে প্রমিসগুলো করতে সেটা সম্ভব না। আর ওরা যদি তোমাকে ভাঙতেই না পারে তাহলে তুমি শুরুতেই বাদ দিয়ে দাও যে ভাই সম্ভবই তো না। গোটা ডিবেট যদি ওরা এটাই প্রুভ করতে না পারে, বুঝতেছই ওরা এমন লুপ হলে আটকে গেছে, ওরা তোমাকে প্রমাণই করতে পারতেছে না যে তিস্তা প্রকল্প ভায়াবল, তাহলে তুমি ওই জায়গায় আটকায় রাখো, চাইলে ইম্প্যাক্টটা দেখাইতেও পারো, কিন্তু ইভেন ইফ আর্গুমেন্ট তুমি তখন তোমাকে ইয়া করতে হবে কি না, মানে তোমার উপরে তো বার্ডেন দিয়ে দিছে অলরেডি, তো ওর থার্ডই করতেছে। মানে প্রথমে সে কি বললো যে আমি ভাই পদ্মা প্রকল্প করব, এই অল্টারনেটিভ নিয়ে আসলো পদ্মা বাদ তিস্তা করব, এইটার ব্যাখ্যা কি আর পিএম দিতে পারবে? পিএম তো জানে না, সে অল্টারনেটিভ দিবে না নেগেটিভ কেস দিবে, পিএম জানে? কারণ পিএম যদি প্রিভাট দিয়ে যায় তাহলে আবার এলের উপরে দায়িত্ব। পিএম যদি আগে থেকেই ধরে নেয় হ্যাঁ ওরা এখানে তিস্তা প্রকল্পের কথা বলতে পারে, বাট আমরা তো আসলে তিস্তা প্রকল্প নিয়ে কথা বলবো না, আমরা শুরুতে আসলে হচ্ছে ইয়া নিয়ে কথা বলবো, এটা পিএমই যদি বলে যায় প্রিভাট দিয়ে যায় তাহলে ভাই এলো থেকে ডিবেট শুরু। কিন্তু পিএম তো বলে যায় নাই, নর্মাল ক্ষেত্রে পিএম কেন বলে যাবে অল্টারনেট কেস তোমাদেরকে কেন দিয়ে যাবে? কোনো নর্মাল পিএম তো তোমাকে দিয়ে যাবে না এই জিনিস। এখন তুমি এসে যখন বলবা তাহলে ডেফিনেটলি এটাকে নালিফাই করবে কি? ডিপিএম। ডিপিএম কি বলবে যে ভাই তিস্তা প্রকল্পই সম্ভব না, তাই তো? তিস্তা প্রকল্প যখন সম্ভব না, এটা তখন এখন ডিফেন্ড করার জায়গা কার? ডিএলও তখন এসে কি বলবে না ভাই তিস্তা প্রকল্প সম্ভব, তাই না? ও তো কিছু জিনিস দেখাবে, কিছু ভালো মতো দেখাবে। তুমি যদি বুঝো ওর কেসটা টিকে গেছে, ওর কেসটা টিকার সম্ভাবনা বেশি, ওর কেসে যাদের কনভিন্স হওয়ার সম্ভাবনা বেশি, এবার তোর থার্ড এসে এই জিনিসটাকে ডিফেন্ড করবে না? তখন থার্ড এসে কি বলতেছে যে ভাই প্রথম কথা আমার ডিপিএম যেটা বলে গেছে সেটাই ঠিক, ওদের তিস্তা প্রকল্প আসলে সম্ভব না। ও আমার ডিপিএম যতখানি বলে গেছে আমি চাইতে আরো ভালো করে দেখাচ্ছি যে কেন সম্ভব না, যেটার মাধ্যমে তুমি ওর কথাগুলোকে নালিফাই করলা। কিন্তু তুমি তো বুঝতেছো কিছু কথা তো হয়তো বা টিকবে, যদি এরকম তোমার হয় তখন তুমি ইভেন ইফ কেস রান করবা। ইভেন ইফ আমি ধরে নেই তিস্তা প্রকল্প যদি ভায়াবল হয়েও থাকে, আমরা বলতেছি না, স্বীকার করতেছি না যে তিস্তা প্রকল্প হবে, বাট ইভেন ইফ যদি হয়েও থাকে স্টিল ও যে ইম্প্যাক্ট গুলো করতেছে সেই ইম্প্যাক্ট গুলো আসলে হবে, তখন তুমি আবার ওই ব্যাখ্যাগুলোও তাকে দিলা। হ্যাঁ থার্ড এমন না যে এটা থার্ডকেই করতে হবে, বাট সিচুয়েশনটা এমন এটা থার্ড ছাড়া সেকেন্ড কেন করবে? সেকেন্ড কি প্রথমেই বলে নিবে যে আমি বিশ্বাস করি এটা সম্ভব না, তারপর আবার সেই বলবে ইভেন ইফ আমি ধরে নিই জিনিসটা সম্ভব? দরকার তো নাই, তার উপরে ছেড়ে দাও না। তাহলে ও হচ্ছে ডাবল ঝামেলায় পড়লো, কারণ তুমি যখন ইভেন ইফ কেসে চলে গেছো শুরুতে ওদের নালিফাই করার আগে,
তাহলে ওরা কি বললো, দেখেন ওরা কিন্তু পুরাপুরি ডিনাই করতেছে না। হ্যাঁ, ওরা তখন আরেকটা কেস, তুমি ওদের হাতে দিবা কি জন্য? কারণ তোমার থার্ড তো এটা মানে ইয়া করতেই পারবে। তুমি ধরো সেকেন্ড আসছো, সেকেন্ড এসে ইভেন ইফ কেস রান দিতেছো। এখন তুমি যদি বুঝেই থাকো যে না ভাই ওদের সেকেন্ড আসলেই ভালো, ওই জিনিসটা ধরবেই, আগে থেকে প্রিভাটের মতো তুমি যদি ইভেন ইফ কেস রান করতে চাও, ইউ ক্যান। এমন না এটা থার্ডকেই করতে হবে, এটা পিএমও করতে পারে। পিএম যদি চাই পিএমও করতে পারে, যে ভাই পিএম এর প্রিভাটের থেকে ওরা সামনে চলে যাওয়া লাগবে তার। পিএম সব কেস মেস দিয়ে বলবে ওরা কি করতে পারে, ওরা তিস্তাকে আনতে পারে। কিন্তু দেখেন তিস্তাকে কিন্তু আসলে ভাইবল করা সম্ভব না। কেন ভাইবল করা সম্ভব না? তার কারণ এইগুলা। ইভেন ইফ যদি হচ্ছে মানে তিস্তা করা যায়, তারপর কেন এত টাইম আছে মিয়া তোমার? যদি করতে পারো ভালো। এমন না যে এই টুল, যে কোনো টুল একজনই ব্যবহার করতে পারে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। খালি কিছু জিনিস, যেমন গোল সেটিং করা, ফ্রেম করা, ডিবেট কোন ওয়ার্ল্ডে হবে, কোন সংসদে হবে, কারা কারা স্টেক হোল্ডার, ডিবেটে আসলে ক্যারেক্টারাইজেশন করা, এটা শুধু পিএম করতে পারে। বাট ওয়ার্স্ট কেস বেস্ট কেস সিনারিও তো পিএমও করে যাইতে পারে, সেকেন্ডও করতে পারে, থার্ডও করতে পারে। বাট নর্মালি ইভেন ইফ কেস ডিফেন্ড করা, ওয়ার্স্ট কেস বেস্ট কেস ডিফেন্ড করা, এগুলো হচ্ছে থার্ডেই করতে হয়, কারণ আসে ওর ঘাড়ের উপরই পড়ে। আর নর্মালি একটা ডিবেটে তুমি কেন আগে থেকে ওদের কাছে সবকিছু তুলে দিবা? কারণ তুমি ওদেরকে তুলে দেওয়া মানে কি, তুমি তোমার কেসটা প্রপারলি প্রুফ করো নাই, তোমার কাছে তো নাই টাইম। 5 মিনিটে তুমি এত কিছু করে দিয়ে আসতে পারবা, করতে পারলে ভালো। নর্মালি তো হয় না, তুমি যখন শুরুতে এত কিছু করতে পারলো, তুমি মিয়া প্রিভাট দিয়ে চলে আসছো, বাট তোমার কেসই এস্টাবলিশ হয় নাই, তাহলে লাভ আছে কোনো? বেশি দাদাগিরি দেখানোর তো দরকার নেই। আগে নিজেরটা তুমি যদি বুঝো ভাই আমার কেস প্রপারলি এস্টাবলিশ হয়ে গেছে, আমার সব আর্গুমেন্ট এস্টাবলিশ, আমার সেকেন্ড জিনিস টেনে নিয়ে যাবে, আমার কাছে এখনো 2 মিনিট টাইম আছে, চলো আমরা প্রিভাট খেলি। প্রিভাট খেলে তুমি ইভেন ইফ কেস শুরুতেই ওয়ার্স্ট কেস বেস্ট কেস মানে ডিফেন্ড করে চলে আসছো, করতে পারো। কিন্তু ওইটা ওই লেভেলের ডিবেটার না হলে পারবা না, এবং এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না, কারণ টাইম 5 মিনিট। ইয়াতে হইতে পারে, বিপিতে হইতে পারে, বিপিতে 7 মিনিট টাইম আছে। এপিতে আসলে পিএম এর পক্ষে ইভেন ইফ কেস রান দেওয়া, ওয়ার্স্ট কেস বেস্ট কেস সিনারিও ডিফেন্ড করা একটু টাফ। হ্যাঁ হ্যাঁ অপোজিশন আসলে যখন 4-5টা অল্টারনেটিভ দেয় যে এটা না হইলেও এটা মেইন কজ না, এটা ছাড়া এই দুইটা হয়, তখন কি অ্যাজ এ ডিপ্লোমার সাথে প্রত্যেকটা অল্টারনেটিভ কি হচ্ছে ক্যাটাগরি করতে হয়, নাকি হচ্ছে আমি আমার যে কষ্ট করে কিন্তু আমি খুব ভালোভাবে ডিফেন্ড করতে পারি, যে অল্টারনেটিভ গুলো হতে পারে, বাট এইটা হচ্ছে মেইন রিজন বা এইটা হচ্ছে মেইন সিগনিফিকেন্ট। আচ্ছা, এইটার উত্তর আমি দিব। এটা উত্তর, এটা একটু মানে অ্যাডভান্স কোশ্চেন হয়ে গেল, তোমাদেরকে আরো কিছু জিনিস পড়ানোর পরে আমি ওই জায়গায় যাব। খুবই সিম্পলি ভাবে বলতে গেলে, যে কোনো জিনিস যখন আমি আর্গুমেন্টেশন শিখাবো তখন তোমাকে কি বলবো, যে দেখো তুমি আর্গুমেন্টেশন 6টা আর্গুমেন্টেশন দিও না, তোমার কাজ হবে কম আর্গুমেন্টেশন দেয়া। তুমি 2টা অথবা 3টা মাদার আর্গুমেন্ট নিবা। মাদার মানে বড় পরিসরের আর্গুমেন্ট, যে আর্গুমেন্টের মধ্যে ছোট ছোট আর্গুমেন্ট গুলাকে বসানো যায়। ঠিক আছে, তুমি আর্গুমেন্ট বানাবাই বড় বড় আর্গুমেন্ট, এবং বেশি আর্গুমেন্ট দেওয়ার দরকার নেই। তুমি 1টা বা 2টা আর্গুমেন্ট, একটা তো দিলে খারাপ হয়, 2টা বা 3টা আর্গুমেন্ট দিবা। এবং এই আর্গুমেন্টের আন্ডারে তুমি ওই যত ছোট আর্গুমেন্ট গুলো আছে না, ওগুলোকে লেয়ারিং আকারে ঢুকাই দিবা। তুমি লেয়ারিং এর সংখ্যা যত খুশি বাড়াও, অ্যাকচুয়ালি লেয়ারিং গুলো কি ছোট ছোট আর্গুমেন্ট, তো ওগুলাকে তুমি বড় আর্গুমেন্টের ভিতরে রাখবা। করতেছো না? তাহলে কি করতেছো, অনেকগুলো আর্গুমেন্টকে সাম আপ করে একটা বড় আর্গুমেন্ট করে তার আন্ডারে লেয়ারিং যেমন করতেছো, রিবাটালের ক্ষেত্রেও তখন কি করছো, তোমার 6টা অল্টারনেটিভ দেখা গেছে না, তুমি ওই 6টা অল্টারনেটিভকে একটু সংকুচিত করো, করে ওইটা থেকে 2টা মাদার হচ্ছে আর্গুমেন্ট বাইর করো। ও করে দিয়ে যায় না, তুমি করো, যে ওরা 6টা অল্টারনেটিভ দেখাচ্ছে, বাট এর মধ্যেই 3টা অল্টারনেটিভটা সিমিলার ফিলোসফিকে অ্যালাইন করে, এই বাকি 3টা সিমিলার ফিলোসফিকে অ্যালাইন করে। আমি এই 2টা ফিলোসফি ভাঙে দিয়ে যাচ্ছি, তাহলে তুমি 2টা ভাঙার মাধ্যমে 6টা ভেঙে গেল না? তাহলে তুমি জিনিসকে ছোট করে নিয়ে এসে মাদার জায়গায় হিট করো, কারণ তোমার কাছে অনেক বেশি সময় নাই। তুমি যদি প্রত্যেকটা মানে ডিবেটে যখন ভালো ডিবেটার হবা, ডিবেট ধরতে সমস্যা হচ্ছে না, ডিবেট করতে অসুবিধা হচ্ছে না, তখন খেলাটা হয়ে যায় সময়ের সাথে তুমি কত বেশি বলে আসতে পারো। মানে ধরো তুমি সব পারো, সবকিছু লিখে আসতে পারো, তাহলে তোমার কাহিনী কি, তুমি কত কম সময় কত বেশি কত সুন্দর কত নির্ভুল ভাবে লিখে আসতে পারো। একজন ভালো ডিবেটারের মানে প্রবলেমটা এরকম হয়, আমি কত দ্রুত কত ভালো মতো কত সুইফটলি উইথাউট ওয়েস্টিং এনি মোর ওয়ার্ডস অর টাইম আমি জিনিসটাকে থ্রো করে আসতে পারি। এটাই তখন তার খেলা। তোমাদের কি হয় ভাই, কেসি বানাইতে পারি না ভাই, আর্গুমেন্ট কি দিব জানি না ভাই, ফ্রেমিং কোনটা দিব আমি জানি, এগুলো তোমাদের ডাইলেমা। বাট যারা খুব প্রো ডিবেটার তারা চিন্তা করে আমি এই 7 মিনিটের মধ্যে কিভাবে একটা মানে লাইক মানে কি বলবো মন্ত্রমুগ্ধের মতো একটা স্পিচ দিয়ে আসতে পারি, যেখানে সবকিছু জিনিস আসলে আসে। বুঝতেছো কিনা? তো তোমাকে ওই মাদার আর্গুমেন্টের মধ্যে সাম আপ করে নিয়ে আসতে হবে, এবং সাম আপ করে করে ভাঙতে হবে। এটা আর্গুমেন্টেশন যখন থ্রো করতে হবে তখন যেমন সত্য, যখন ভাঙার ক্ষেত্রে আসবে তখন সত্য। আচ্ছা, এটা শেষ করো, কতখানি চার্জ আছে কতখানি আছে, আমি পরে আবার আরেকটা সেশন নিচ্ছি, শেষ করো।